দুটো কুকুরের দলের লড়াই তখন একদম থমকে গিয়েছিল। ফ্যাং ইউয়েনের পাশে মূল অবস্থানে ছিল নীল রঙের লাইটনিং সিম্বল ডগ, আর সাথে সাহায্যকারী হিসেবে ছিল ধূসর রঙের হেজ ডগ এবং কমলা রঙের ক্রিস্যান্থেমাম আকিতা ডগ। অন্যদিকে স্টিল আর্মার্ড ডগের দলটা দেখতে ছিল একদম কালো সমুদ্রের মতো। ফ্যাং ইউয়েন তার বড় লাইটনিং সিম্বল ডগটাকে সামনে এগিয়ে দিল। হাত নেড়ে সে কুকুরগুলোকে অগ্রবর্তী দল হিসেবে আক্রমণের নির্দেশ পাঠাল। বড় স্টিল আর্মার্ড ডগ গর্জন করে উঠল। বড় লাইটনিং সিম্বল ডগকে এগিয়ে আসতে দেখে সে নিজেও যুদ্ধক্ষেত্রে নেমে এল। তার ঠিক পেছনেই ছুটে এল কালো মেঘের মতো বিশাল স্টিল আর্মার্ড ডগের পাল। তারা ঢাল বেয়ে দ্রুত গতিতে নেমে এসে এক ভয়ঙ্কর আবহ তৈরি করল। দুটো দল একে অপরের ওপর আছড়ে পড়ল, তবে ফ্যাং ইউয়েনের অগ্রবর্তী দলের সংখ্যা কম থাকায় স্টিল আর্মার্ড ডগের বিশাল সংখ্যা তাদের খুব দ্রুত ঘিরে ফেলল। কিন্তু বড় লাইটনিং সিম্বল ডগ সেখানে থাকার কারণে শত্রুপক্ষ তাদের সহজে কাবু করতে পারল না। কুকুরটি ছিল 100 পশুর রাজা, যার ফলে চারপাশের আক্রমণের মধ্যেও সে বুক চিতিয়ে বীরের মতো লড়াই চালিয়ে গেল। সাধারণ স্টিল আর্মার্ড ডগ কোনোভাবেই তার সমকক্ষ ছিল না। বড় স্টিল আর্মার্ড ডগ এক পা এগিয়ে এসে অবশেষে বড় লাইটনিং সিম্বল ডগের আক্রমণ আটকে দিল। 100 পশুর রাজাকে শুধু আরেকজন 100 পশুর রাজাই রুখতে পারে। লড়াই যত তীব্র হতে লাগল, বড় লাইটনিং সিম্বল ডগ ততই দুর্বল হয়ে পড়ল। কিছুক্ষণ আগেই সে আরেকটি লড়াই শেষ করেছিল। তার শরীরে তখনও জখমের দাগ ছিল। তার আসল শক্তি ছিল ক্ষিপ্রগতি, কিন্তু সে লড়াই করছিল এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে যার বিশেষত্ব ছিল দুর্ভেদ্য প্রতিরক্ষা। পরিস্থিতি দেখে ফ্যাং ইউয়েন তার বাকি কুকুরের দলকেও সামনে পাঠিয়ে দিল। নতুন বাহিনী নদীর স্রোতের মতো গিয়ে যুদ্ধের ময়দানে বিশৃঙ্খলা তৈরি করল। কিন্তু শত্রুপক্ষ ছিল স্টিল আর্মার্ড ডগ, যারা এমন রক্ষণাত্মক লড়াইয়ে দারুণ পারদর্শী। নিজের সুরক্ষায় হাতে গোনা কয়েকটা কুকুর রেখে পুরো দল পাঠিয়েও ফ্যাং ইউয়েন পরিস্থিতির কোনো বদল করতে পারল না। উভয় দলের নেতৃত্ব বা সাধারণ লড়াই সব দিক দিয়েই সে পিছিয়ে ছিল, কিন্তু ফ্যাং ইউয়েন বিন্দুমাত্র বিচলিত হল না। সত্যি বলতে শুরু থেকেই সে ঠিক এটাই চেয়েছিল। সে অপেক্ষা করছিল স্টিল আর্মার ডগদের গুঁড়িয়ে দেওয়ার মতো আসল অস্ত্রটা বের হয়ে আসার। বড় স্টিল আর্মার ডগের ধাক্কা আর সামলাতে না পেরে বড় লাইটনিং সিম্বল ডগ হঠাৎ গর্জন করে মুখ থেকে এক ঝলক নীল প্লাজমা ছুঁড়ে মারল। এটা ছিল র্যাঙ্ক 2 প্লাজমা গু। ফ্যাং ইউয়েনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। স্টিল আর্মার ডগের দল তাদের রাজার চারপাশে জড়ো হয়ে লাইটনিং সিম্বল ডগকে আক্রমণ করছিল, যার ফলে তারা সবাই একটা কালো পাত্রের মতো গাদাগাদি অবস্থায় ছিল। নীল প্লাজমা মাটিতে পড়তেই চারদিকে ছিটকে গেল। বহু কুকুরের গায়ে সেই প্লাজমা লাগার সাথে সাথে তাদের শরীর কেঁপে উঠল এবং তারা যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তাদের যুদ্ধের ক্ষমতা তো কমলই, পুরো দলের বিন্যাস ভেঙে চুরমার হয়ে গেল। স্টিল আর্মার ডগদের চামড়া ছিল ধাতব উপাদানের তৈরি। এই ইস্পাত তাদের চমৎকার প্রতিরক্ষা দিলেও বিদ্যুতের আঘাত সহ্য করার কোনো ক্ষমতা তাদের ছিল না। প্লাজমা গুয়ের আক্রমণ শক্তি খুব বেশি না হলেও স্টিল আর্মার ডগদের ওপর এটা ছিল এক মারাত্মক আঘাত। বড় লাইটনিং সিম্বল ডগ অবিরাম প্লাজমা ছুঁড়তে থাকল, আর পুরো যুদ্ধক্ষেত্র নীল তরলে ঢেকে গিয়ে শত্রুদের প্রতিরোধ ভেঙে দিল। সুযোগ বুঝে ফ্যাং ইউয়েন তার বাহিনীকে তীব্র আক্রমণের নির্দেশ দিল। বাইরের দল আর ভেতরে থাকা বড় লাইটনিং সিম্বল ডগ একসাথে মিলে প্রচণ্ড আঘাত হানল। আকাশ থেকে দেখলে মনে হতো বিশাল কালো দাগটা প্রথমে নীল রঙে ক্ষয় গেল, তারপর চারপাশের রঙগুলো তাকে গিলে নিল। পরিস্থিতি দ্রুত বদলে গেল। ফ্যাং ইউয়েন আবার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিল এবং বড় স্টিল আর্মার্ড ডগকে মাঝখানে একা করে ফেলল। বিপদের আঁচ পেয়ে বড় স্টিল আর্মার্ড ডগের শরীরে থাকা গু সক্রিয় হয়ে উঠল। তার গায়ে শক্ত কালো কাঁটা গজিয়ে উঠল এবং সে নতুন শক্তি পেল। 15 মিনিট পর বড় লাইটনিং সিম্বল ডগ তার গলা কামড়ে ধরল এবং সেই শত্রু রাজা মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে মাটি ভেসে গেল, সে আর উঠতে পারল না। তার শরীরের দুটো গুয়ের মধ্যে একটা ধ্বংস হয়ে গেল এবং অন্যটা উড়ে পালিয়ে গেল। ফ্যাং ইউয়েনের মুখ গম্ভীর হয়ে গেল। এই পশুর রাজাকে মারতে গিয়ে তাকে অনেক চড়া মূল্য দিতে হল। তার দলের মাত্র অর্ধেক কুকুর বেঁচেছিল, যা দিয়ে পরের ধাপগুলোতে টিকে থাকা অসম্ভব। 20 রাউন্ড পার হওয়ার পর থেকেই এমন শক্তিশালী রাজার দেখা মেলে। পুরস্কার হিসেবে ওপর থেকে একটা র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু নেমে এল। সে স্প্রিং অটম সিকাডা ব্যবহার না করে সরাসরি স্বর্গীয় শক্তির সাহায্যে গুটিকে বশ করল। মনে মনে এক গভীর সংকল্প নিয়ে ফ্যাং ইউয়েন কুয়াশার ভেতরে পা বাড়াল। সামনে, বাঁয়ে, মাঝে এবং ডানে 3টা পথ দেখা গেল। সেগুলোতে ছিল যথাক্রমে একদল কর্পস ডগ, কিছু ইন ডগ এবং বিশাল এক ঝাঁক হায়না। ফ্যাং ইউয়েন খুব হিসাব করে পরিস্থিতি বিশ্লেষণ করল। কর্পস ডগদের হারালে মিলবে হোয়াইট সিলভার রেলিক গু, আর ইন ডগদের হারালে পাওয়া যাবে 2 টাস্ক অ্যাট ওয়ান্স গু। হোয়াইট সিলভার রেলিক গু এখন তার কোনো কাজে আসবে না, তার শুধু দরকার ইয়েলো গোল্ড রেলিক গু। কিন্তু শাংক্ল্যান্ড সিটির মতো জায়গাতেও এই ইয়েলো গোল্ড রেলিক গু খুব কড়া নিয়ন্ত্রণে রাখা হতো।
সাং ক্ল্যান সিটি এর গুদামে বহু মূল্যবান গু থাকলেও পার্পল থর্ন টোকেন দিয়েও তা পাওয়া সম্ভব ছিল না। সং ইয়ানফেই সেগুলো নিজের কবজায় রেখে মানুষকে প্রলুব্ধ করার কাজে ব্যবহার করত। ফ্যাং ইউয়েন জানত 3 কিংস ইনহেরিটেন্সেও ইয়েলো গোল্ড রেলিক গু আছে, তবে তা মিলবে 40 রাউন্ড পার হওয়ার পর। অন্যদিকে 2 টাস্কস অ্যাট ওয়ান্স গু মনকে 2 ভাগে ভাগ করে জন্তুদের নিখুঁতভাবে পরিচালনা করতে সাহায্য করে। ফ্যাং ইউয়েন এমনিতে 4 দিকে মন দিতে পারত, এই গু পেলে সে একসাথে 6 দিকে নজর দিতে পারবে। এনস্লেভমেন্ট পাথের জন্য মাল্টিটাস্কস গু অত্যন্ত দরকারি এক জিনিস। হঠাৎ ডান দিকের হায়নার দলের পেছনে একটা টোকেন ভেসে উঠল। সেটা ছিল কিং কোয়ান ট্রাভেল টোকেন। দেখতে একদম সাধারণ এবং খসখসে পাথরের তৈরি হলেও এর ভেতরে স্যানচা মাউন্টেনের একটা আঁকাবাঁকা মানচিত্র খোদাই করা ছিল। ফ্যাং ইউয়েন এক পলক দেখেই জিনিসটা চিনে ফেলল। তার আগের জীবনের অভিজ্ঞতা থেকে সে জানত শেষ পর্যায়ে এই সামান্য দেখতে টোকেনটার দাম একটা র্যাঙ্ক 4 গুয়ের সমান হয়ে দাঁড়ায়। হায়নার দলে 2 শক্তিশালী রাজা ছিল, কিন্তু চরম ঝুঁকি না নিলে বড় লাভ আসে না। এই ভেবে ফ্যাং ইউয়েন ডানদিকের পথটাই বেছে নিল। 4 ঘণ্টা পর যুদ্ধ শেষ হল। পুরো ঢাল জুড়ে শুধু লাশের স্তূপ আর রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। আহত অবস্থায় ফ্যাং ইউয়েন মাটির ওপর দাঁড়িয়ে রইল, কারণ এই ব্লেসড ল্যান্ডে নিজের আসল গু ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তার দলের আর মাত্র 10-12টা কুকুর বেঁচেছিল। স্বর্গীয় শক্তি তাকে আবারও কুয়াশার সামনে নিয়ে এলো। সে ভেবেছিল হয়তো এবার বাইনিং বিংয়ের দেখা মিলবে, কিন্তু তার আশা পূরণ হল না। সামনের 3টা পথেই অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কুকুরের দল। ফ্যাং ইউয়েন ট্রাভেল টোকেনটা শক্ত করে ধরল। সে নিজের জিভের ডগায় কামড় দিয়ে 1 ফোঁটা রক্ত টোকেনটির গায়ে ফেলল। রক্ত পড়তেই ফ্যাং ইউয়েন ফিসফিস করে টোকেনটাকে বলল, ঘিউ। টোকেন থেকে তীব্র আলো ছিটকে বের হল এবং তা স্থানকাল ছিন্ন করে ফ্যাং ইউয়েনকে টেনে নিয়ে শূন্যে মিলিয়ে গেল। চারপাশের নিস্তব্ধ কুয়াশার মাঝে তখন আর কেউ অবশিষ্ট রইল না। পাহাড়ের বুকে মৃদু বাতাস বইছিল। স্যানচা মাউন্টেনের মাঝখানের একটা সাধারণ বাঁশবাগানে হঠাৎ শূন্যস্থানটা যেন কাচের মতো ভেঙে গেল, আর সেখান থেকে তীব্র আলো বের হয়ে আসলো। আলোটা এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। যেখানে একটু আগেও কেউ ছিল না, সেই ঝোপের ভেতর হঠাৎ একজন মানুষ ফুটে উঠল। কালো চুল, কালো চোখ আর একেবারে শান্ত চেহারার এক তরুণ সে। তার হাতে ধরা ছিল একটা টোকেন। তরুণটি আর কেউ নয়, ফ্যাং ইউয়েন। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, আমি কিং কোয়ান ইনহেরিটেন্স থেকে বাইরে চলে এসেছি। চোখের পলকে চারপাশ ঝাপসা হয়ে গিয়েছিল, আর পরের মুহূর্তেই সে এই অচেনা জায়গায় হাজির হল। সে চারপাশটা ভালো করে দেখে নিল। নিশ্চিত হল আশেপাশে কোনো বিপদ নেই, আর জায়গাটা স্যানচা মাউন্টেনের ঠিক মাঝামাঝি কোনো এক অংশ। তার সাধারণ আন্দাজ অনুযায়ী জায়গাটা স্যানচা মাউন্টেনের উত্তর দিক, অথচ বাইনিং বিংয়ের সাথে দখল করা তাদের মূল গুহাটা ছিল দক্ষিণ পূর্ব পাশে। সে মাথা তুলে চূড়ার দিকে তাকাল। স্যানচা মাউন্টেনের 3টে চূড়া মেঘের ভেতর মাথা উঁচিয়েছিল, দেখতে ঠিক যেন 3টে সমান বর্ষার ফলা। চূড়াগুলোর ওপরের আলোর স্তম্ভগুলো আস্তে আস্তে নিভে আসছিল। হলুদ আলোর স্তম্ভটা ছিল কিং কোয়ান ইনহেরিটেন্স এর প্রবেশপথ, নীল আলোর স্তম্ভটা কিং সিন ইনহেরিটেন্স, আর লাল আলোর স্তম্ভটা ছিল কিং বাও ইনহেরিটেন্স। ফ্যাং ইউয়েন যখন ভেতরে ঢুকেছিল, তার তুলনায় আলোর স্তম্ভগুলোর আকার এখন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। সময় পেরোনোর সাথে সাথে ভেতরে ঢোকা জিইউ মাস্টারদের সংখ্যা বাড়ছিল, আর আলোর স্তম্ভগুলো ছোট হতে হতে একসময় পুরোপুরি মিলিয়ে যাবে। তখন 3টে ইনহেরিটেন্সের দরজাই বন্ধ হয়ে যাবে। তারপর আবার কিছুদিন অপেক্ষার পর সেই আলোর স্তম্ভগুলো জেগে উঠবে, আর শুরু হবে নতুন আরেকটা রক্তক্ষয়ী লড়াই। ফ্যাং ইউয়েন হাতের টোকেনটার দিকে তাকাল। দেখতে বাজে এই কিং কোয়ান টোকেনটার গায়ে এখন কয়েকটা গভীর ফাটল দেখা দিয়েছে। ফ্যাং ইউয়েন এতে বিন্দুমাত্র অবাক হল না। এই কিং কোয়ান ট্রাভেল টোকেন সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যায়। 3 বার ব্যবহারের পর টোকেনটা পুরোপুরি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তখন আর কোনো কাজে আসবে না। তবে পিছিয়ে আসার এই 3টে সুযোগ কিন্তু অসম্ভব মূল্যবান। এটা শুধু বেঁচে থাকার সুযোগই নয়, সবচেয়ে বড় কথা হলো এর ফলে একজন জিইউ মাস্টার মনের দিক থেকে অনেকটা সুবিধাজনক জায়গায় থাকে এবং নিজের পথটা সহজে বেছে নিতে পারে। ফ্যাং ইউয়েন সাবধানে টোকেনটা রেখে দিয়ে নিজের গুহার দিকে পা বাড়াল। হঠাৎ দূর থেকে ফিসফিসানি শোনা গেল, আরে ও তো গু ইউয়ে ফ্যাং ঝেং। আরেকজন বলে উঠল, লিটল বিস্ট কিং শেষ পর্যন্ত বের হয়ে এসেছে। পুরো পথ জুড়ে ফ্যাং ইউয়েন বেশ কিছু জিইউ মাস্টারের মুখোমুখি হল। তারা রাইটিয়াস পাথ কিংবা ডেমনিক পাথ যে দলেরই হোক না কেন, সবাই তার দিকে অদ্ভুত আর অবাক চোখে তাকাচ্ছিল। ফ্যাং ইউয়েন কপাল কুঁচকে ফেলল। সে তীক্ষ্ণভাবে টের পেল বড় কোনো একটা ঘটনা ঘটে গেছে। গুহার অর্ধেক রাস্তায় পৌঁছাতেই সে সামনে পড়া একজনকে কলার চেপে ধরে টেনে নিল। তারপর ঠান্ডা গলায় জিজ্ঞাসাবাদ শুরু করল। জানা গেল কিং কোয়ান ইনহেরিটেন্সের ভেতর বাই নিং বিং টাই ক্ল্যান লিডারের এক জিইউ মাস্টারকে মেরে ফেলেছে।
ইনহেরিটেন্স থেকে বের হওয়ার সাথে সাথেই টাই ক্ল্যান লিডার তাকে চিনে ফেলে। টাই ক্ল্যান লিডারের জিইউ মাস্টাররা চারপাশ থেকে গুহাটা ঘিরে ফেলে বাই নিংবিংকে আটকে রেখেছে। 4 জন র্যাঙ্ক 4 মিডল স্টেজের জিইউ মাস্টার একসাথে হাত মিলিয়ে আয়রন ক্যাবিনেট জিইউ দিয়ে চারপাশের এলাকা পুরোপুরি সিল করে দিয়েছে। বাই নিংবিং কোনোভাবেই সেই ঘেরাও ভাঙতে পারছিল না, আর টাই ক্ল্যান লিডার এর জিইউ মাস্টাররা তাকে একনাগাড়ে আক্রমণ করে যাচ্ছিল। আটকে থাকা সেই হতভাগা লোকটা কেঁদে কেঁদে বলল, লর্ড লিটল বিস্ট কিং, ব্যাপারটা এখন অনেক বড় হয়ে গেছে। পুরো স্যানচা মাউন্টেন এটা জেনে গেছে। এটা এখন আর ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, এটা আমাদের ডেমনিক পাথ আর ওদের রাইটাস পাথের সম্মান রক্ষার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সবাই আসলে আপনার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। লর্ড, আপনি যদি একবার মাঠে নামেন, টাই ক্ল্যান লিডারের ওই জিইউ মাস্টাররা আপনাকে একটুও ঠেকাতে পারবে না। আপনি আমাদের ডেমনিক পাথের গর্ব, আমাদের আসল ভরসা। লর্ড, আমি সব সত্যি বলেছি, এবার কি আমি যেতে পারি? কলার শক্ত করে ধরে রেখেই ফ্যাং ইউয়েন একটু কপাল কুঁচকাল। সে বিড়বিড় করে বলল, এত বড় একটা কাণ্ড ঘটে গেল। খবরটা প্রথম শুনলে যে কেউ চমকে উঠবে ঠিকই, কিন্তু ফ্যাং ইউয়েনের হিসেবের বাইরে এটা ছিল না। 3 কিংস ইনহেরিটেন্সের মধ্য দিয়ে যেতে গেলে এমন সংঘর্ষ তো হতেই পারে। এটা ডেমনিক পাথের ইনহেরিটেন্স, এখানে টিকে থাকার লড়াইটা ভীষণ নিষ্ঠুর। চাইলেও অনেক সময় পিছিয়ে আসার পথ থাকে না। ফ্যাং ইউয়েন মনে মনে হিসেব মেলাল। সে স্বগতোক্তি করল, টাই ক্ল্যান লিডারের রাস্ট ফ্লাওয়ার জিইউ আছে। এই জিইউ ওদের বংশের লোকেদের আত্মার সাথে গাঁথা থাকে। যে ওদের মারবে তার গায়ে অদৃশ্য একটা সুবাস মেখে যাবে। বাই নিংবিং ধরা পড়ে যাওয়াতে তাই অবাক হওয়ার কিছু নেই। কলার ধরা লোকটি তখনও প্রাণ বাঁচাতে একটানা তোষামোদ করে যাচ্ছিল। সে হাঁপাতে বলল, লর্ড, আপনি সত্যিই সব জানেন, একদম ঠিক বলেছেন। আপনি জানেন না লর্ড, গত কয়েকদিন আপনাকে দেখতে না পেয়ে পুরো স্যানচা মাউন্টেনের সবাই বলাবলি করছিল আপনি নাকি উট পাখির মতো মুখ লুকিয়ে আছেন, টাই ক্ল্যান লিডারের মতো বড় ক্ল্যানের সাথে ঝামেলায় জড়াতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি কি জানি না লর্ড আসলে কেমন মানুষ? স্যানচা মাউন্টেনে আসার পর থেকেই আপনি অত্যাচারী ফেইলি আর স্কাই টাইগারকে খতম করেছেন। আপনার নাম কে না জানে? লর্ড, আপনি এখন গিয়ে দাঁড়ালেই টাই ক্ল্যান লিডারের লোকেরা ভয়ে আধমরা হয়ে মাফ চাইতে শুরু করবে। ফ্যাং ইউয়েনের গায়ের জোর ছিল প্রচণ্ড। তার শক্ত হাতের চাপে লোকটির দম বন্ধ হয়ে আসছিল আর মুখটা নীলচে হয়ে যাচ্ছিল। কিন্তু শুধু বেঁচে থাকার তাগিদে সেই জিইউ মাস্টার একনাগাড়ে কথা বলে গেল। তার বেঁচে থাকার তীব্র ইচ্ছে যেন প্রতিটি কথায় ফুটে উঠছিল। ফ্যাং ইউয়েন কিছুক্ষণ চুপ করে রইল। অনেকক্ষণ পর সে ধীরে সুস্থে বলল, তুমি ঠিক কথাই বলেছ। সে হাত আলগা করে লোকটিকে ছেড়ে দিল। এই র্যাঙ্ক 2 জিইউ মাস্টার আনন্দে গদগদ হয়ে উঠল। সে মাথা দুলিয়ে বলতে লাগল, লর্ড কেমন মানুষ, বুদ্ধিমান যে কেউ সেটা এক দেখাতেই বুঝে যাবে। আপনি তো একজন আসল বীর, একজন সত্যিকারের যোদ্ধা। লর্ড, আমি সবসময় আপনার পক্ষ নিয়ে অন্যদের সাথে তর্ক করেছি। হঠাৎ ফ্যাং ইউয়েন ঠান্ডা গলায় হেসে উঠল, হিহি। তার হাত বিদ্যুতের মতো ছিটকে বের হল, ঠিক যেন শিকারী ঈগলের থাবা। মুহূর্তের মধ্যে সে র্যাঙ্ক 2 জিইউ মাস্টারের ঘাড়টা শক্ত করে চেপে ধরল। মটাস, জিইউ মাস্টারটার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। ঘাড়ের মেরুদণ্ডটা এক চাপেই গুঁড়িয়ে দিল ফ্যাং ইউয়েন, আর লোকটা মাটিতে লুটিয়ে পড়ে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চারপাশের অন্ধকার ঝোপঝাড় থেকে তখন অনেক জিইউ মাস্টার লুকিয়ে এই দৃশ্য দেখছিল। দৃশ্যটা দেখে তারা ভয়ে একসঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফ্যাং ইউয়েন এখন পাহাড়ের এক আলোচিত নাম, আর বাইনিং বিংয়ের ঘটনার পর সে প্রকাশ্যে আসার সাথে সাথেই তার প্রতিটা পদক্ষেপের ওপর গোপনে নজর রাখা হচ্ছিল। ফ্যাং ইউয়েন লোকটাকে মেরেই একটুও সময় নষ্ট না করে তার লাশ তল্লাশি করতে শুরু করল। কিন্তু কপাল খারাপ, লোকটির জামাকাপড়ে কিংবা অ্যাপারচারে থাকা সমস্ত জিইউ ওয়ার্ম ততক্ষণে নিজে থেকেই ধ্বংস হয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েন আক্রমণ করেছিল প্রচণ্ড ক্ষিপ্রতায়, কিন্তু মানুষের চিন্তার গতির চেয়ে দ্রুত কি কিছু হতে পারে? মানুষের মনের একটা চিন্তা বিদ্যুতের চমকের মতো ছুটে যায়। চোখের একটা পলকও তার 1% গতির সমান হতে পারে না। বাইরের এই উন্মুক্ত দুনিয়ায় কোনো জিইউ মাস্টারকে মেরে তার জিইউ ওয়ার্ম যুদ্ধলব্ধ জিনিস হিসেবে হাতিয়ে নেওয়ার সুযোগ খুবই কম। এটা তো আর 3 কিংস ইনহেরিটেন্স নয়, যেখানে স্বর্গীয় শক্তির বাধার কারণে র্যাঙ্ক 5 বা তার নিচের জিইউ নিজে থেকে ধ্বংস হতে পারত না। লাশ তল্লাশি করার ক্ষেত্রে ফ্যাং ইউয়েনের নিখুঁত আর পোড় খাওয়া হাত দেখে ছায়ায় লুকিয়ে থাকা জিইউ মাস্টারদের শিরদাঁড়া দিয়ে যেন বরফশীতল ভয়ের একটা স্রোত বয়ে গেল। তাদের একজন ফিসফিস করে বলল, এত পাকা হাত, ও আসলে কত মানুষ খুন করেছে। আরেকজন চাপা স্বরে বলল, গু ইউয়ে ফ্যাং ঝেং এমনকি একটা র্যাঙ্ক 2 জিইউ ওয়ার্মকেও ছাড়তে চায় না। ও নিজে র্যাঙ্ক 4 হয়েও এত লোভী। অন্য একজন কেঁপে উঠে বলল, ও রক্তপিপাসু এক উন্মাদ। ওই জিইউ মাস্টার তো ওর কাছে প্রাণভিক্ষা চাইছিল। ওর কোনো ক্ষতি করার ক্ষমতাই লোকটার ছিল না, তবুও ও ওকে ছাড়ল না।
ফ্যাং ইউয়েন উদ্ধত ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়াল। তারপর চারপাশের দিকে হিংস্র চোখে তাকিয়ে গর্জন করে উঠল, তামাশা দেখা শেষ হয়েছে তোদের। শেষ হয়ে থাকলে ভাগ এখান থেকে। মুহূর্তের মধ্যে ঘন ঝোপঝাড়, গাছের আড়াল, পাহাড়ি ঝিরি আর মাটি ও পাথরের তলা থেকে একের পর এক মানুষের ছায়া বেরিয়ে আসল। সেই ছায়াগুলো চোখের পলকে পেছনের দিকে সরে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। ফ্যাং ইউয়েনের আশেপাশের জায়গাটা আবারও নিঝুম আর শান্ত হয়ে এল। চারপাশে এত মানুষ লুকিয়েছিল তা খালি চোখে ভাবাই কঠিন ছিল। হিংস্রতার দিক থেকে ফ্যাং ইউয়েনের সুনাম এখন চূড়ান্তে। সে একে একে ৩ জন র্যাঙ্ক ৪ ডেমনিক জিইউ মাস্টারকে খতম করেছে। নিজের উদ্দেশ্য হাসিল করতে সে যে কোনো জঘন্য পথ বেছে নিতে পারে, সে ঠান্ডা মাথার এক্ষুনি। তার একটা সাধারণ ধমকেই এই লোকগুলোর কলিজা শুকিয়ে গিয়েছিল, তাই ফ্যাং ইউয়েনের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস ওদের ছিল না। ফ্যাং ইউয়েন তাচ্ছিল্যের একটা নিঃশ্বাস ফেলে চারপাশটা আরেকবার দেখল, তারপর বুক ফুলিয়ে সেখান থেকে হাঁটা দিল। তবে সে ভালো করেই জানত অন্ধকারের ভেতর থেকে তখনও কেউ কেউ তার ওপর নজর রেখে চলেছে। যেসব চুনোপুঁটি ভয় পেয়ে পালিয়েছে তারা সাধারণ লোক, কিন্তু যারা এখনও ঘাপটি মেরে আছে তারা প্রত্যেকেই বিশেষ ক্ষমতার অধিকারী এবং নিজের শক্তির ওপর ভরসা রাখে। ফ্যাং ইউয়েন অবশ্য তাদের নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাল না, হেলতে দুলতে সামনে এগিয়ে গেল। সত্যি বলতে তার লড়াই করার ক্ষমতা এখন অসাধারণ হলেও গুপ্তচর বৃত্তি বা অনুসন্ধানের দিকটায় তার দুর্বলতা ছিল। তাছাড়া যারা গোপনে তাকে অনুসরণ করছে তারা সবাই গতি আর চলাফেরায় ওস্তাদ। ফ্যাং ইউয়েন তাদের দেখতে পেলেও তার কাছে কেবল চার্জিং ক্র্যাশ জিইউ ছিল, যা দিয়ে সোজা পথে তাড়া করে এদের ধরা বেশ কঠিন। পিছন পিছন আসা জিইউ মাস্টাররা নিজেদের ভেতর ভাবছিল, ও আসলে কোথায় যাচ্ছে? এটা তো বাইনিং বিং আটকে থাকা দিকের রাস্তা নয়। একজন ভয়ে ঢোক গিলে বলল, ও কি আমাকে দেখে ফেলল নাকি? একটু আগে যখন ও চারদিকে তাকালো আমার বুকটা ছ্যাত করে উঠেছিল। আরেকজন অবাক হয়ে ভাবল, লিটল বিস্ট কিং কি ভয় পেল? ১ মিনিট দাঁড়াও, এই গুহাটা তো লি শিয়ানের আস্তানা বলে মনে হচ্ছে। সাবধানে অনুসরণ করতে থাকা জিইউ মাস্টাররা সবাই মনে মনে চমকে উঠল যখন দেখল ফ্যাং ইউয়েন একটা গুহার সামনে এসে থামল। তার ঘনিষ্ঠ সঙ্গী বাই নিং বিং ফাঁদে আটকে আছে, অথচ লিটল বিস্ট কিংয়ের চেহারায় উদ্বেগের কোনো চিহ্নই নেই। উল্টো সে হেঁটে সোজা লি শিয়ানের ঠিকানায় হাজির হয়েছে। লি শিয়ান ছিল র্যাঙ্ক ৪ আপার স্টেজের এক ডেমনিক পাথ জিইউ মাস্টার। সে ছিল ধূর্ত, নিজের লাভ ছাড়া এক পা ও এগোত না এবং অত্যন্ত ঝামেলার এক চরিত্র। তবে কি লিটল বিস্ট কিং লি শিয়ানের সাথেই কোনো গণ্ডগোল পাকাতে এসেছে? পিছনে থাকা জিইউ মাস্টাররা মনে মনে নানা রকম জল্পনা কল্পনা করতে লাগল। ফ্যাং ইউয়েনের আগমন অবশ্য সাথে সাথেই লি শিয়ানের নজর কেড়ে নিল। লি শিয়ান তখন নিজের গুহার কাছাকাছি পাহারা আর সতর্কতামূলক ব্যবস্থা বসাচ্ছিল। সে নিজেই এগিয়ে এসে ২০ কদম দূরে দাঁড়িয়ে ২ হাত জোড় করে অভিবাদন জানাল। মিষ্টি হেসে বলল, লর্ড লিটল বিস্ট কিং সত্যিই এক বিরল অতিথি। আমার এখানে আপনার আগমন, আমি আপনার কি সেবা করতে পারি? সে ফ্যাং ইউয়েনের খুব বেশি কাছে যাওয়ার সাহস পেল না। ফ্যাং ইউয়েন ছিল খামখেয়ালি আর হিংস্র এক চরিত্র। লি শিয়ানের মতো চতুর ব্যবসায়ীও তার মুখোমুখি হতে গিয়ে বেশ ঘাবড়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েনের এই আগমন ছিল তার ধারণার বাইরে। এই উন্মাদ, ধূর্ত আর বেপরোয়া ছেলেটা যে কখন কি করে বসবে তার কোনো ঠিক নেই। তাই লি শিয়ান মুখে হাসি ফুটিয়ে একদম শান্ত ভাব ধরে রাখলেও মনের দিক থেকে সে ছিল চূড়ান্ত সতর্ক। ফ্যাং ইউয়েন এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসল। বলল, আমি তো ব্যবসার কাজেই তোমার কাছে এসেছি। কি ব্যাপার, তুমি কি আমাকে ভেতরে আমন্ত্রণ জানাবে না? লি শিয়ানের চোখে এক মুহূর্তের জন্য আলো খেলে গেল। সে একপাশে সরে দাঁড়িয়ে ফ্যাং ইউয়েনকে আগে ভেতরে যাওয়ার পথ করে দিল। বলল, আপনি যখন ক্রেতা তখন তো আপনাকে সাদরে গ্রহণ করতেই হবে। আসুন, ভেতরে আসুন। ফ্যাং ইউয়েন বুক ফুলিয়ে তার পাশ কাটিয়ে হেঁটে গেল এবং এক নজর লি শিয়ানের দিকে তাকাল। লি শিয়ান মুখে হাসি ধরে রেখে ফ্যাং ইউয়েনের পাশাপাশি গুহার ভেতরে পা বাড়াল। বাইরে দাঁড়িয়ে থাকা একজন জিইউ মাস্টার ফিসফিস করে বলে উঠল, ওরা তো ভেতরে চলে গেল। আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, আর পিছু নেওয়া যাবে না, গুহার আশেপাশে সব ইনভেস্টিগেটিভ জিইউ বসানো আছে। সীমা লঙ্ঘন করলেই লি শিয়ান নির্ঘাত শত্রু বানিয়ে আক্রমণ করবে। অন্য একজন উত্তেজিত হয়ে বলল, লিটল বিস্ট কিং কি সত্যিই কোনো সওদা করতে এসেছে? আমার কেন যেন মনে হচ্ছে এবার লি শিয়ানের কপালে দুঃখ আছে। পাশে থাকা একজন মাথা নেড়ে বলল, আমি তো এখনই ওদের মধ্যে একটা ধুন্ধুমার লড়াইয়ের গন্ধ পাচ্ছি। শেষজন গম্ভীর গলায় বলল, লি শিয়ান কিন্তু র্যাঙ্ক ৪ আপার স্টেজের লোক, ওর হাতে তুরুপের তাসের কোনো অভাব নেই। একবার যদি লড়াই লেগে যায় তবে সেটা বাঘে সিংহে রক্তক্ষয়ী এক যুদ্ধ হবে। গুহার বাইরে দাঁড়িয়ে থাকা জিইউ মাস্টারদের দলটা আর সামনে এগোতে পারল না। তারা শুধু দূর থেকে গলা বাড়িয়ে সেই অন্ধকার গুহামুখের দিকে তাকিয়ে রইল। গুহার ভেতরে পরিবেশটা বেশ শান্ত ছিল। লি শিয়ান ফ্যাং ইউয়েনকে বসতে বলে
নিজে তার পাশে বসল। সে তার ছোট আর মোটা আঙুলগুলো মেলে ধরল। তার খোলা হাতের তালুতে হঠাৎ সুগন্ধি এক পেয়ালা চা ভেসে উঠল। লি শিয়ান হেসে বলল, চা খাও। ফ্যাং ইউয়েন চায়ের দিকে তাকাল, কিন্তু হাত বাড়াল না। সে হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস্টার্ন সি, ব্লু স্কাই জিইউ সত্যিই খুব কাজের। একই র্যাঙ্কের অন্য জিইউ এর চেয়ে এর ধারণ ক্ষমতা অনেক বেশি, আর ব্যবহার করাও সহজ। লি শিয়ানের চোখ একটু চমকে উঠল। সে তো সাদার্ন বর্ডারের লোক ছিল না, ইস্টার্ন সি থেকে ভেসে এখানে এসেছিল। ব্লু স্কাই জিইউ জিনিসটা ইস্টার্ন সি তেই শুধু পাওয়া যেত, আর সেখানেও এটা ছিল খুবই বিরল। অন্যদের সাথে লেনদেন করার সময় লি শিয়ান প্রায় এই জিইউ ব্যবহার করে নিজের ক্ষমতা দেখাত। সাদার্ন বর্ডারের জিইউ মাস্টাররা এটা চিনত না, ফলে তারা তাকে সমীহ করতে বাধ্য হতো। ফ্যাং ইউয়েন মৃদু হেসে ধীরে সুস্থে বলল, এই র্যাঙ্ক 4 ব্লু স্কাই জিইউ তৈরি করতে র্যাঙ্ক 3 স্কাই গ্র্যানারি জিইউ ফিউশন করতে হয়। এতে সফল হওয়ার সম্ভাবনা খুব কম, তাই ইস্টার্ন সিতেও এটা সহজে মেলে না। আর একে র্যাঙ্ক 5-এ তুলতে চাইলে স্কাইওয়েল জিইউর সাথে ফিউশন করে ব্লু স্কাইওয়েল জিইউ বানাতে হবে। ফ্যাং ইউয়েন আরও বলল, আর সেই স্কাইওয়েল জিইউ শুধুমাত্র ইস্টার্ন সির টিয়ানজিং আইল্যান্ডে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। লি শিয়ান, তোমার পক্ষে এর উন্নতি ঘটানো বেশ ঝামেলার হবে। এই সাদার্ন বর্ডারে একমাত্র ই ক্ল্যানের কাছেই হয়তো এটা থাকতে পারে। সাং ক্ল্যান সিটি, উ ক্ল্যান আর টাই ক্ল্যান লিডারের মতো ই ক্ল্যানও ছিল এক শীর্ষস্থানীয় শক্তিশালী বংশ। তাদের ব্যবসার বিস্তার সাং ক্ল্যান সিটির ঠিক পরেই ছিল। তাদের আকাশে ওড়া ফ্লাইং ব্লু ওয়েল কাফেলা অন্য কোনো বংশের কাছে ছিল না। লি শিয়ান মনে মনে আঁতকে উঠল। এই সব দুর্লভ তথ্য এই তরুণ কিভাবে এত নিখুঁতভাবে জানে। সাদার্ন বর্ডার, নর্দার্ন প্লেইন্স, ইস্টার্ন সি, ওয়েস্টার্ন ডেজার্ট আর সেন্ট্রাল কন্টিনেন্টের মধ্যে যোগাযোগ রক্ষা করা প্রায় অসম্ভব ছিল। ফ্যাং ইউয়েনের পুরো অতীত ঘেঁটে বের করেছিল লি শিয়ান। সে জানত এই ছেলে সাদার্ন বর্ডার এই জন্মেছে, তার বয়সও কম। তবে কি ফ্যাং ইউয়েনের পেছনে কোনো বিশাল ক্ষমতাধর বিশেষজ্ঞ দাঁড়িয়ে আছে? হঠাৎ লি শিয়ানের মনে পড়ল, ফ্যাং ইউয়েন সাং ক্ল্যান সিটিতে দীর্ঘদিন ছিল। হয়তো সাং ক্ল্যান লিডার সং ইয়ানফেই তাকে এসব শিখিয়েছিল। সং ইয়ানফেই ছিল র্যাঙ্ক 5 পিক স্টেজের মহাশক্তিধর এক জিইউ মাস্টার। লি শিয়ান মনে মনে নিজেকে শক্ত করল। সে নিজে কোনো সাধারণ দুর্বল মানুষ ছিল না, ডেমনিক পাথের একপাকা খেলোয়াড় ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সে নিজের অস্থির মন শান্ত করে নিল। মাটির তৈরি চায়ের পাত্রটা টেবিলের ওপর নামিয়ে রাখল লি শিয়ান। ফ্যাং ইউয়েনের দিকে সতর্ক চোখে তাকিয়ে সে শান্ত গলায় বলল, চা খাও। আমার সাথে কি লেনদেন করতে চাও বলো? ফ্যাং ইউয়েন বলল, বেশি কিছু না, খুবই সাধারণ একটা লেনদেন। এই বলে সে তার অ্যাপারচার থেকে কিছু জিইউ বের করে টেবিলের ওপর রাখল। এই জিইউগুলো সে কিংকোয়ান ইনহেরিটেন্সে যাদের মেরেছিল তাদের কাছ থেকে লুট করেছিল। এগুলোর মধ্যে র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 4 জিইউ ছিল, কিন্তু ফ্যাং ইউয়েনের স্ট্রেংথ পাথের সাথে মানানসই ছিল না। জিইউগুলো দেখেই লি শিয়ান বুঝে ফেলল এগুলো কোথা থেকে এসেছে। সে মনে মনে ভাবল, এই ছেলে এনস্লেভমেন্ট পাথেও দারুণ পারদর্শী। ভেতরে ঢুকে সে নিমেষেই দুজন জিইউ মাস্টারকে সাবার করে দিল। লি শিয়ানের মো উ তিয়ানের কথা মনে পড়ে গেল। এতদিন তার ধারণা ছিল ডেমনিক পাথের তরুণদের মধ্যে মো উ তিয়ান সবার সেরা, কিন্তু ফ্যাং ইউয়েনের প্রতিভা দেখে তার মনে হল সে কোনো অংশেই মো উ তিয়ান এর চেয়ে পিছিয়ে নেই। লি শিয়ান মুখে একগাল হাসি ফুটিয়ে বলল, আমার কাছে একদম ঠিক সময়ে এসেছ। তোমার জন্য খুব দরকারি একটা জিইউ আমার কাছে আছে। ফ্যাং ইউয়েন ভ্রু কুঁচকে তাকাল। লি শিয়ান হাতের তালু খুলতেই সাদা সোনালি রঙের চকচকে একটা গোল বল দেখা গেল। ভালো করে লক্ষ্য করে ফ্যাং ইউয়েন দেখল, ওটা আসলে 120টা উড়ন্ত পিঁপড়ের একটা জটলা। সাধারণ পিঁপড়ের চেয়ে এগুলো কয়েক গুণ বড় ছিল, আর পিঠে স্বচ্ছ দুটো ডানা ছিল। লি শিয়ান বলল, এটা র্যাঙ্ক 3 গোল্ড ইটিং ফ্লাইং অ্যান্ড জিইউ। টাই ক্ল্যান লিডারের 4 বুড়ো আয়ন ক্যাবিনেট জিইউ আর কিউআই ফ্লো জিইউ দিয়ে বাইনিং বিংকে 1000 ফুট এলাকা জুড়ে আটকে রেখেছে। কিন্তু এই পিঁপড়ের সামনে আয়ন ক্যাবিনেট জিইউ এক মুহূর্তও টিকবে না। তোমার জিইউগুলোর বদলে এটা নিতে পারো। ফ্যাং ইউয়েন কেবল একবার সেদিকে চোখ বুলিয়ে দৃষ্টি সরিয়ে নিল। সে বলল, আমি ওটা কিনতে চাই। এটা কে বলল? এই নাও আমার ফর্দ, এখানে যা যা লেখা আছে আমার সব লাগবে। ফর্দটা হাতে নিয়ে চোখ বোলাল লি শিয়ান। তাতে স্ট্রেংথ পাথের বিভিন্ন জিইউ আর জিইউ রিফাইনিংয়ের একগাদা সামগ্রীর নাম লেখা ছিল। লি শিয়ান অবাক হয়ে ভাবল, বাই নিং বিং বিপদে পড়েছে, অথচ ফ্যাং ইউয়েন একদম গা করছে না। সে কি আয়ন ক্যাবিনেট জিইউ ভাঙার অন্য কোনো ফন্দি আঁটছে, নাকি এই সামগ্রী দিয়ে নতুন কোনো অস্ত্র বানাবে? লি শিয়ান বলল, এই তালিকায় অনেক অদ্ভুত জিনিস আছে যা একবারে জোগাড় করা কঠিন। তাছাড়া এগুলোর যা দাম, তোমার বিক্রির জিইউ দিয়ে তো সব হবে না। ফ্যাং ইউয়েন হাত নেড়ে বলল,
কোনো সমস্যা নেই। তোমার কাছে যা আছে এখনই দাও, বাকিগুলো পরে জোগাড় করে দিও। দামের জন্য কোনো চিন্তা করতে হবে না। ফ্যাং ইউয়েনের কাছে প্রাইমিভাল স্টোনসের কোনো অভাব ছিল না। গুহার ভেতর টিমটিমে আলো কাঁপছিল। ফ্যাং ইউয়েন মাটিতে বাবু হয়ে বসে একাগ্রচিত্তে বাতাসে ভাসমান বহু রঙের একতাল আঠালো পেস্টের দিকে তাকিয়ে রইল। পেস্ট থেকে একটা অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। জিইউ ফিউশন তখন একদম শেষ পর্যায়ে। ফ্যাং ইউয়েন একের পর এক প্রাইমিভাল স্টোনস সেই পেস্টে ফেলতে লাগল। পাথরের নির্যাস গলে আঠালো পেস্টকে ধীরে ধীরে পাতলা করে তুলল। পেস্টটা ঠিকঠাক পাতলা হতেই সে হাত থামাল। এরপর সে দ্রুত একটা র্যাঙ্ক ৩ থান্ডারক্ল্যাপ জিইউ বের করে ছুঁড়ে দিল। পেস্টটা জিইউটাকে গিলে নিতেই গুহার ভেতর নীলচে বিদ্যুতের ঝলকানি শুরু হল। ছোট ছোট আতশবাজির মতো পটপট শব্দ হতে লাগল। ফ্যাং ইউয়েন এর নিঃশ্বাস দ্রুত হয়ে এল। বাতাসে হালকা পোড়া গন্ধ পেতেই তার চোখ দুটো জ্বলে উঠল। সে মনে মনে বলল, সময় হয়েছে, অল আউট এফোর্ট গু। সাথে সাথে তার মাথার ওপর বিশাল বোর স্ট্রেংথ ফ্যান্টম ভেসে উঠল। ফ্যাং ইউয়েন স্ট্রেংথকে গিউ সক্রিয় করতেই সেই বন্য শুয়োরের ছায়াটা ভয়ঙ্কর রূপ ধারণ করল। ফ্যাং ইউয়েনের ইচ্ছায় শুয়োরের ছায়াটা গিয়ে পেস্টের ওপর আছড়ে পড়ল। প্রচণ্ড এক বজ্রপাতে পুরো গুহা আলোকিত হয়ে উঠল। সব অন্ধকার নিমেষেই মিলিয়ে গেল। আলো শান্ত হতেই দেখা গেল সেই বোর স্ট্রেংথ ফ্যান্টম সম্পূর্ণ বদলে গেছে। শুয়োরের শরীরটা আগের চেয়ে দ্বিগুণ বড় হয়ে উঠেছে। দাঁতগুলো হাতির দাঁতের মতো বিশাল, আর পুরো শরীর সাদা লোমে ঢাকা। পিঠের ওপর লম্বা শক্ত লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়েছিল, আর সেখান থেকে নীল বিদ্যুৎ কুণ্ডলী পাকিয়ে বের হচ্ছিল। ফ্যাং ইউয়েন সফলভাবে তৈরি করে ফেলল থান্ডারবোর ফ্যান্টম। বিয়াও বা অন্য যে কোনো হিংস্র প্রাণীর মতোই শক্তিশালী এই বজ্র শুয়োর। এরপর সে রক ক্রোকোডাইল ফ্যান্টমের শক্তি বাড়াতে মন দিল। পুরো রাত সাধনা করে কাটানোর পর ভোরের আলো ফুটতেই ফ্যাং ইউয়েন গুহা থেকে বাইরে বেরিয়ে এল। শরীরে ক্লান্তি থাকলেও তার মনটা আনন্দে ভরেছিল। শুয়োর আর কুমিরের শক্তি বাড়িয়ে নেওয়ায় তার লড়াইয়ের ক্ষমতা অন্তত ৩০% বেড়ে গিয়েছিল। সে পাহাড়ের দক্ষিণ পূর্ব দিকে তাকাল। পাহাড়ের মাঝামাঝি একটা জায়গায় গাঢ় বেগুনি রঙের কিউই আস্তরণ তৈরি হয়েছিল। টাওয়ারের মতো সেই অদৃশ্য দেওয়াল পুরো জায়গাটাকে বাইরের দুনিয়া থেকে আলাদা করে রেখেছিল। আয়রন ক্যাবিনেট জিইউ আর কিউআই ফ্লো জিইউর কারণে বাই নিংবিং এখন টাই ক্ল্যান লিডারের এক খাঁচাবন্দি শিকার। ফ্যাং ইউয়েন তা দেখে একটা শীতল তাচ্ছিল্যের হাসি দিল। টি ক্ল্যান 4 ওল্ড টাইমার্সের সবাই ছিল র্যাঙ্ক ৪ মিডল স্টেজের পোড় খাওয়া জিইউ মাস্টার। বাই নিংবিং অসাধারণ প্রতিভাবান হলেও তখন মাত্র র্যাঙ্ক ৪ ইনিশিয়াল স্টেজে ছিল। টাই ক্ল্যান লিডার চাইলে তাকে আগেই ধরে ফেলতে পারত, কিন্তু তারা অপেক্ষা করছিল। তারা নিজেদের শক্তি বাঁচিয়ে 3 কিংসের উত্তরাধিকারের জন্য প্রস্তুত হচ্ছিল। অন্যদিকে বাইনিং বিংয়ের কাছে থাকা পার্পল থর্ন টোকেনও তাদের আটকে রেখেছিল। আর সবশেষে আসল উদ্দেশ্য ছিল ফ্যাং ইউয়েনকে ফাঁদে ফেলা। ফ্যাং ইউয়েন যদি হঠকারী হয়ে সেখানে আক্রমণ করত, তবে ওই ৪ বৃদ্ধ মিলে র্যাঙ্ক ৫ সার্চ অ্যান্ড লক জিইউ ব্যবহার করে তাকে আর বাইনিং বিংকে সহজেই কাবু করে ফেলত। ফ্যাং ইউয়েনের আগের জীবনে এই ৪ জন এভাবেই ডেমনিক পাথের কং রি তিয়ানকে বন্দী করেছিল। কিন্তু র্যাঙ্ক ৫ জিইউ চালাতে গিয়ে তাদের সমস্ত শক্তি ফুরিয়ে গিয়েছিল, আর তারপরেই সাধারণ এক র্যাঙ্ক ৩ জিইউ মাস্টারের হাতে তারা নির্মমভাবে মারা পড়েছিল। গাঢ় বেগুনি রঙের কিউআই ব্যারিয়ারটা যেন একটা উঁচু টাওয়ারের মতো দাঁড়িয়েছিল, ১০০০ মিটার এলাকা জুড়ে শক্তভাবে আটকে রেখেছিল ভেতরটাকে। তবে সেই ব্যারিয়ার দৃষ্টি আটকে রাখতে পারছিল না। বাইরে থেকে কত জোড়া চোখ যে গোপনে ভেতরের দৃশ্য দেখছিল তার কোনো হিসেব ছিল না। টি ক্ল্যানের ৪ প্রবীণ পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণ দিক দখল করে দাঁড়িয়েছিল। ঠিক মাঝখানে আটকে রেখেছিল বাই নিংবিংকে। ৪ জনের একজন চিৎকার করে বলল, বাই নিংবিং, শান্তভাবে ধরা দাও। তোমার পালানোর কোনো পথ নেই। বাই নিংবিং একটা বড় পাথরের ওপর পদ্মাসনে বসেছিল। ২ হাতে প্রাইমিভাল স্টোনস ধরে সে নিজের প্রাইমিভাল এসেন্স পূরণ করছিল। টি ক্ল্যানের ৪ প্রবীণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তাদের দৃষ্টি ছিল কঠোর। একজন গমগমে গলায় বলল, বাই নিংবিং, কোনো ভুল আশায় থেকো না। তুমি আমাদের মানুষ মেরেছ, ভেবেছ এখনো পালিয়ে বাঁচতে পারবে? বাই নিংবিং আস্তে করে চোখ খুলল। তার চোখ ছিল শান্ত আর গলা নিরাসক্ত। সে বলল, টি ক্ল্যানের ৪ প্রবীণ, এত কথা বলে কি লাভ? যদি মারতেই চাও তবে সামনে আসো। তোমাদের হাতে মরলেও আমি সাথে কয়েকজনকে নিয়ে তবেই মরব। সে একটু থেমে আবার বলল, এই ব্যারিয়ার ধরে রাখতে তোমাদের প্রচুর প্রাইমিভাল এসেন্স খরচ হচ্ছে, তাই না? তোমরা দল বেঁধে লড়তে পারো, আর আমি কেবল র্যাঙ্ক ৪ ইনিশিয়াল স্টেজে আছি। কিন্তু আমাকে মারতে গেলে তোমাদের কেউ না কেউ মরবে অথবা মারাত্মক আহত হবে। আর যদি এই ফাঁকে আমার সঙ্গী এসে পড়ে, তখন তোমাদের কি হবে? কথাটা শুনে ৪ জনের মুখ রাগে বিকৃত হয়ে গেল। বাই নিংবিং হয়তো ফ্যাং ইউয়েনের নাম ভাঙিয়ে ভয় দেখাচ্ছিল, কিন্তু কথাটা তাদের দুর্বল জায়গায় ঠিকই আঘাত করল। ৪ জনের একজন উঠে দাঁড়িয়ে বলল, বাই নিংবিং,
জেদ দেখিও না, দেখি তোমার কত দম। বাই নিং বিং মৃদু হাসল আর শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়াল। তার রূপালী চুল আর তুষারশুভ্র পোশাক বাতাসে উড়ছিল। অবরুদ্ধ অবস্থাতেও তার চেহারায় মৃত্যুর কোনো ভয় ছিল না। দুজনের লড়াই শুরু হয়ে গেল। ব্যারিয়ারের ভেতর ধুলোবালি আর পাথর উড়তে লাগল, বরফের শুভ্র আলো ছড়িয়ে পড়ল আর অস্ত্রের ঝনঝনানি ভেসে আসল। দূরের একটা নিচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল শাংক্ল্যান সিটির কিছু জিইউ মাস্টার। তাদের একজন দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার লড়াই শুরু হল। এই বাই নিং বিং সত্যিই দারুণ। 4 জন র্যাঙ্ক 4 মিডল স্টেজের জিইউ মাস্টারের একের পর এক আক্রমণ সে একাই সামলাচ্ছে। অন্য একজন মাথা নেড়ে বলল, বাই নিং বিং এর লড়াইয়ের বুদ্ধি অসাধারণ। তবে আরেকটা কারণ হল টি-ক্ল্যানের 4 প্রবীণ পুরো শক্তি ব্যবহার করার সাহস পাচ্ছে না। একজন সদস্য কমলেই তাদের দলগত শক্তি ভেঙে পড়বে। তখন 3 কিংস ইনহেরিটেন্স নিয়ে লড়াই করা কঠিন হয়ে যাবে। আরেকজন চিন্তিত গলায় বলল, বাই নিং বিংয়ের কাছে পার্পল থর্ন টোকেন আছে, সে ওটা বের করলে আমরা কি হাত বাড়াব? প্রথমজন বলল, এখন কিছু করার দরকার নেই। আমি খবর পাঠিয়েছি, দল থেকে বড় সাহায্য আসছে। স্বয়ং ইহুও ছুটে আসছেন। ইহুও সাধারণ কোনো জিইউ মাস্টার ছিলেন না। তিনি ছিলেন সং ইয়ান ফেই এর অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ এবং র্যাঙ্ক 4 পিক স্টেজের একজন শক্তিশালী ব্যক্তি। তার আসার খবর পুরো স্যানচা মাউন্টেনের পরিস্থিতি বদলে দেওয়ার মতো ছিল। ঝোপের আড়ালে লুকিয়ে লড়াইটা দেখছিল মেংতু। সে চিন্তিত গলায় ফিসফিস করে বলল, অবস্থা তো খারাপ দেখছি। বাই নিং বিং যদি টি-ক্ল্যানের হাতে মারা যায়, তাহলে শাংক্ল্যান সিটির সাথে আমাদের চুক্তি বাতিল হয়ে যাবে। মেংতু আর তার সঙ্গী জিয়াও হুয়াং ছিল ডেমনিক পাথের কুখ্যাত গুপ্তঘাতক। কিছুদিন আগেই তারা র্যাঙ্ক 4 মিডল স্টেজের শিয়াও ফু লুকে হত্যা করেছিল। ফ্যাং ইউয়েন আর বাই নিং বিংকে খতম করতে পারলে তাদের শাংক্ল্যান সিটিতে আশ্রয় দেওয়া হবে, এই ছিল চুক্তি। তারা হুও ট্যান মাউন্টেনে লাভা কুমিরের দল লেলিয়ে দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি। পিছু নিয়ে তারা স্যানচা মাউন্টেন পর্যন্ত চলে এসেছে। বৃদ্ধ জিয়াও হুয়াং দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা লুকিয়ে আক্রমণ করতে পারি, সামনাসামনি লড়াই আমাদের কাজ না। সবার সামনে নামলে সফল হওয়ার সুযোগ খুব কম। বাই নিং বিং মারা গেলে করার কিছু থাকবে না, ভাগ্যের ওপর ছেড়ে দাও। মেংতু নিরাশ হয়ে সায় দিল। অন্ধকারে হয়তো আরও অনেকে লুকিয়ে দেখছিল। ঝুঁকি বেশি দেখলে তারা পিছু হটতেই ভালোবাসত, আর এভাবেই তারা এতদিন টিকেছিল। এদিকে ব্যারিয়ারের সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল লি শিয়ান। তার মুখে অন্যকে বিপদে দেখার আনন্দ স্পষ্ট ছিল। স্যানচা মাউন্টেনের সবাই এদিকে তাকিয়ে থাকলেও সে পরোয়া করছিল না। তার এই সাহসের কারণ ছিল র্যাঙ্ক 5-এর ইনভিজিবিলিটি গু। র্যাঙ্ক 5 জিইউ পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। নির্দিষ্ট কিছু ইনভেস্টিগেটিভ জিইউ ছাড়া এই অদৃশ্য রূপ কেউ দেখতে পেত না। লি শিয়ান মনে মনে ভাবল, আয়রন ক্যাবিনেট গু তৈরি করেছিল টি-ই বান। পরে টাই শুয়েলেং এটা দিয়ে অপরাধী ধরে সফলতা পায়। সঙ্গে চি ফ্লো গু যোগ করে এই ব্যারিয়ার দারুণ কাজ দেয়। সে মৃদু হেসে আবার ভাবল, কিন্তু এখন তারা এই 2 জিইউ ধরে রাখতে গিয়ে নিজেরা একসাথে লড়াই করতে পারছে না। এক হয়ে আক্রমণ করলেই ব্যারিয়ার ভেঙে যাবে আর বাই নিং বিং পালিয়ে যাবে। বুড়োগুলো একদম ফাঁদে পড়েছে। হঠাৎ একজনের কথা মনে পড়তেই লি শিয়ানের হাসি মিলিয়ে গেল। সে ভাবল, ফ্যাং ইউয়েন তো এখনও এলো না। সে কি চালটা বুঝতে পেরেছে, নাকি সত্যি এত নিষ্ঠুর যে সঙ্গীকে ফেলে পালাল? যা ই হোক, এই লোকটা সাংঘাতিক ভয়ঙ্কর জিনিসটা তাকে দিয়ে আসা দরকার। গুহার ভেতর ফ্যাং ইউয়েনের হাতে একটা জিইউ তুলে দেওয়া হল। ওটা দেখতে ছারপোকার মতো চ্যাপ্টা আর চওড়া, মাথাটা ছোট। শরীরটা ডিম্বাকৃতি আর হলুদ কমলা রঙের, যেন খাঁটি ব্রোঞ্জের মতো চকচক করছিল। ওটার নাম ছিল অ্যানশিয়েন্ট ব্রোঞ্জ স্কিন গু। সাধারণ ব্রোঞ্জ স্কিন গু র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 3 পর্যন্ত হয়ে থাকে, কিন্তু র্যাঙ্ক 4-এ পৌঁছালে সেটা হয়ে যায় অ্যানশিয়েন্ট ব্রোঞ্জ স্কিন গু, যার সুরক্ষা ক্ষমতা অবিশ্বাস্য। ফ্যাং ইউয়েন মৃদু হেসে মদ ঢেলে দিল। সে ভদ্র গলায় বলল, লি শিয়ান, তুমি সত্যিই দক্ষ ব্যবসায়ী। এত তাড়াতাড়ি অ্যানশিয়েন্ট ব্রোঞ্জ স্কিন গু এনে দিলে। আমার কাছে চা নেই, 1 কাপ মদ খাও। লি শিয়ান বিনীত হয়ে বলল, না না, এটা আমার সৌভাগ্য। দুজন বেশ কিছুক্ষণ মিষ্টি মুখে গল্প করল। বাইরে থেকে দেখলে মনে হতো তারা খুব ভালো বন্ধু। কেউ ভাবতেই পারত না তারা দুজনই অত্যন্ত নির্দয় আর বিপজ্জনক ডেমনিক জিইউ মাস্টার। ফ্যাং ইউয়েন হাসি মুখে বলল, এত খাতির করার দরকার নেই, আমাকে গু ইউয়ে ফ্যাং ঝেং বলে ডাকলেই চলবে। এই নাও 50,000 প্রাইমিভাল স্টোনস, ভবিষ্যতের কাজের জন্য অগ্রিম জমা রাখো। সে প্রাইমিভাল এল্ডার গু বের করে নাড়া দিল। ওটা দেখতে ছিল একটা স্বচ্ছ কাচের গোলকের মতো। ভেতরে প্রচুর প্রাইমিভাল স্টোনস রাখা ছিল, আর মেঘের মধ্যে দয়ালু চেহারার এক বৃদ্ধ হাসছিল। গোলকের বৃদ্ধের চওড়া হাসি দেখেলি শিয়ান ফ্যাং ইউয়েনকে মনে মনে আরও সমীহ করল। ফ্যাং ইউয়েন হঠাৎ বলল, আমাকে একটা উপকার করতে হবে। গুহার ভেতরে একটা পাথরের বড় পাত্র আছে। আমার কাছে আগুন নেই, তুমি তোমার জিইউ দিয়ে ব্রোঞ্জের টুকরোগুলো গলিয়ে ওই পাত্রে ঢেলে দাও। লি শিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কোনো সমস্যা নেই, আমার কাছে আগুনের জিইউ আছে।
মুহূর্তের মধ্যে গুহার তাপমাত্রা তীব্রভাবে বেড়ে গেল। লি শিয়ান ব্রোঞ্জের টুকরোগুলো গলিয়ে তরল ধাতুতে পরিণত করল, আর পাথরের বড় পাত্রটি কানায় কানায় ভরে উঠল। ফ্যাং ইউয়েন নিচে কয়লা বিছিয়ে তাপ ধরে রাখার ব্যবস্থা করল। তারপর লি শিয়ানের স্তম্ভিত চোখের সামনে ফ্যাং ইউয়েন ফুটন্ত গরম ব্রোঞ্জ তরলের ভেতর ঝাঁপিয়ে পড়ল। গরম তরল ধাতু হিসহিস শব্দ করে তার গায়ের কাপড় পুড়িয়ে দিল। মাথাটুকু বাদে ফ্যাং ইউয়েনের পুরো শরীর ফুটন্ত তরলে ডুবে গেল। পোড়া মাংসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। লি শিয়ান আঁতকে উঠে চেঁচিয়ে বলল, এ কি করছেন আপনি? ফ্যাং ইউয়েন দাঁতে দাঁত চেপে হাসল। সে তার অ্যাপারচারে অ্যানশিয়েন্ট ব্রোঞ্জ স্কিনগু সক্রিয় করে বলল, লি শিয়ান, তুমি কি জানো না? গলিত ব্রোঞ্জের ভেতর শরীর ডুবিয়ে এই জিইউ ব্যবহার করলে চামড়া শক্ত হওয়ার গতি 30% বেড়ে যায়। লি শিয়ান এমন পদ্ধতির কথা শুনেছিল, কিন্তু কেউ যে সত্যি এমন করতে পারে তা সে ভাবেনি। কোনো ঢাল ছাড়া ফুটন্ত ধাতুর মধ্যে বসে থাকা অমানসিক যন্ত্রণার কাজ। লোকটা কি নিজের শরীরকে কষ্ট দিয়ে আনন্দ পায়? একরাশ বিভ্রান্তি নিয়ে লি শিয়ান নিজের গুহার দিকে ফিরে গেল। এদিকে পাথরের ওপর বসে থাকা বাইনিং বিং ও ফ্যাং ইউয়েনের কথাই ভাবছিল। সে চোখ আধবোজা করে ভাবল, ফ্যাং ইউয়েন এখনও আসছে না কেন? আমাদের মধ্যে পয়েন্ট ভাও গুড় বন্ধন আছে, সে আমাকে এভাবে ফেলে যেতে পারে না। সে কি এখনও ইনহেরিটেন্সের ভেতর আটকে আছে, নাকি কোনো বিপদে পড়ল? ফ্যাং ইউয়েনের মাথার ওপর একটা জিইউ ভাসছিল। সে এটা চালু করতেই প্রাইমেবল সি ধীরে ধীরে নিচে নেমে গেল। এই জিইউ দেখতে ছিল একটা কালো হাড়ের মতো, যার দুই প্রান্ত মসৃণ আর গোলাকার। বাতাসে ভেসে থাকার সময় এটা থেকে কালো আলোর রশ্মি বের হচ্ছিল। কালো আলো ফ্যাং ইউয়েনের শরীরে পড়ে চামড়া আর মাংস ভেদ করে ভেতরে ঢুকে গেল। তার কঙ্কালের ভেতর পরিবর্তন আসতে শুরু করল। ফ্যাং ইউয়েন আগেই আয়রন বোন জিইউ ব্যবহার করেছিল, তাই তার কঙ্কাল লোহার মতো শক্ত আর কুচকুচে কালো ছিল। কিন্তু এই নতুন জিইউয়ের ছোঁয়ায় তার হাড়ের গঠন আরও মজবুত হতে লাগল। এটা ছিল এসেন্স আয়রন বোন গু, একটি র্যাঙ্ক 4 জিইউ। এনশিয়েন্ট ব্রঞ্জ স্কিন জিইউ হস্তান্তর করার 3 দিন পর লি শিয়ান নিজে এসে এটা ফ্যাং ইউয়েনকে দিয়ে গেল। এসেন্স আয়রন বোন গু ফ্যাং ইউয়েনের কঙ্কালকে আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী করে তুলছিল, তবে এর পুরোপুরি ফল পেতে অনেক বেশি সময় লাগত। ফ্যাং ইউয়েন বেশ কিছুদিন ধরে এনশিয়েন্ট ব্রঞ্জ স্কিন জিইউ এর পাশাপাশি এই জিইউ ব্যবহার করে নিজের শরীরকে শক্তপোক্ত করছিল। একই সাথে সে লিকার ওয়ার্ম ব্যবহার করে নিজের প্রাইমেবল এসেন্স পরিশোধন করছিল। হালকা সোনালি রঙের প্রাইমেবল এসেন্স উজ্জ্বল সোনালি রঙে রূপ নিচ্ছিল। এরপর সেই উজ্জ্বল এসেন্স দিয়ে সে নিজের অ্যাপারচার পরিষ্কার করে ভিত্তি মজবুত করছিল। সে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে কঠোর সাধনা করছিল। প্রতিদিন নিজের ভেতরের শক্তি একটু একটু করে বাড়তে দেখছিল। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, কিং কোয়ান ইনহেরিটেন্স থেকে বের হওয়ার পর 1 মাসেরও বেশি কেটে গেল। এনশিয়েন্ট ব্রঞ্জ স্কিন জিইউ ব্যবহারের কাজ প্রায় শেষ, কিন্তু এসেন্স আয়রন বোনগু পুরোপুরি আয়ত্ত করতে এখনও অনেক বাকি। ইউনিভার্স পাথ জিইউ দিয়ে সময়ের গতি না বাড়ালে দ্রুত কোনো উপায় দেখছি না। ইউনিভার্স পাথ মূলত সময়ের সাথে সম্পর্কিত ছিল। এই পথের জিইউ মাস্টাররা সময় নিয়ন্ত্রণকারী জিইউ বাম ব্যবহার করত। থার্ড ওয়াচ গু আর স্প্রিং অটম সিকাটা ছিল ঠিক এই ধরনের জিইউ। আসলে র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 5 পর্যন্ত বহু ধরনের ইউনিভার্স পাথ জিইউ ছড়িয়েছিল। সাধারণ জিইউ মাস্টাররা ধৈর্য হারিয়ে ফেললে সময়ের গতি বাড়িয়ে দ্রুত উন্নতি করার পথ বেছে নিত। কিন্তু ফ্যাং ইউয়েনের পরিস্থিতি ছিল একদম আলাদা। তার কাছে স্প্রিং অটম সিকাডা ছিল। নিজের ওপর সময়ের গতি বাড়িয়ে দিলে সিকাডার সেরে ওঠার গতিও বেড়ে যেত, যা সরাসরি তার মৃত্যুর কারণ হতে পারত। স্যাঞ্চা মাউন্টেনের জিইউ ইমর্টাল ব্লেসড ল্যান্ডের ভেতরে সময়ের গতি বাইরের চেয়ে 3 গুণ দ্রুত চলছিল। কিং কোয়ান ইনহেরিটেন্সে কাটানোর সময়ের কারণেই স্প্রিং অটম সিকাডা কিছুটা সেরে উঠেছিল, তাই ফ্যাং ইউয়েন বাধ্য হয়ে ধীরগতির কঠোর সাধনার পথ বেছে নিল। ঠিক সে সময় গুহার বাইরে থেকে এক অচেনা কণ্ঠ ভেসে এল। লিটল বিস্ট কিং, একটু বাইরে এসে কথা বলা যাবে? ফ্যাং ইউয়েন গুহা থেকে বেরিয়ে লোকটাকে দেখে কিছুটা অবাক হল। সে বলল, ওহ, এল্ডার ইহুও। ইহুও দেখতে দারুণ সুদর্শন ছিল। তীক্ষ্ণ চোখ, খাড়া নাক আর আগুনের মতো লাল লম্বা চুল। সে সাদার্ন বর্ডারের এক বিখ্যাত ফায়ারপাথ জিইউ মাস্টার, যাকে সবাই ব্লেজিং ইনফার্নো নামে চিনত, এবং তার চাষাবাদ ছিল র্যাঙ্ক 4 পিক স্টেজ। ফ্যাং ইউয়েন দ্রুত মনে মনে ভাবল, শাং ক্ল্যান সিটির 5 প্রধান এল্ডারের একজন এই ইহুও। তার আগমন স্যাঞ্চা মাউন্টেনের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। সেই ইহুওকে ভেতরে স্বাগত জানাল। ইহুও গুহায় ঢুকে না বসেই সরাসরি বলল, লিটল বেস্ট কিং, আমার আসার উদ্দেশ্য খুব সহজ। তোমাকে আমাদের শাং ক্ল্যান সিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে এসেছি। ফ্যাং ইউয়েন ভুরু কুঁচকে তাকাল। সে বলল, আপনাদের শাং ক্ল্যান সিটিতে যোগ দেব? হুও হেসে উত্তর দিল, ঠিক তাই। তুমি আর বাইনিংবিং শাং ক্ল্যান সিটিতে ছিলে। আমাদের শক্তি তোমরা ভালো করেই জানো।
আসল কথা হল তোমার সঙ্গী বাই নিংবিং প্রায় 2 মাস ধরে টাই ক্ল্যানের 4 প্রবীণের ফাঁদে আটকে আছে। হুয়ো আত্মবিশ্বাসের সাথে বলল, তোমরা আমাদের সাথে যোগ দিলে আমি নিজেই গিয়ে বাই নিংবিংকে উদ্ধার করে আনব। তার হাসিতে যেন সূর্যের দীপ্তি ফুটে বের হচ্ছিল। হুয়ো এবং ওয়েই ইয়াং দুজনেই শাংক্ল্যান সিটির ব্যাটল স্টেজ শাসন করা অসামান্য প্রতিভা ছিল। 5 প্রধান এল্ডারের মধ্যে হুয়ো সবচেয়ে জনপ্রিয় ছিল এবং সবার ধারণা ছিল সে আগে র্যাঙ্ক 5-এ পৌঁছাবে। ফ্যাং ইউয়েন একটু ভেবে দেখল, সাংক্ল্যান সিটি এখানে হুয়োকে পাঠিয়েছে, এতে সে অবাক হল না, কারণ ক্ল্যান আর ডেমনিক শক্তির চাপে তারা কোণঠাসা হয়ে পড়েছিল। ফ্যাং ইউয়েনের আগের জীবনের স্মৃতি অনুযায়ী হুয়ো এখানে এসে শেনতং, চং, কং, রি তিয়ান আর লং চিং তিয়েনকে দমন করে স্যানচা মাউন্টেনের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু পরে লং চিং তিয়েন ব্লু হ্যালো গু দিয়ে তাকে বিষাক্ত করলে হুয়ো ড শৌয়ের কাছে চিকিৎসা নিতে ফিরে যেতে বাধ্য হয়েছিল। তবে এবার হুয়ো তাকে দলে টানতে এসেছে দেখে ফ্যাং ইউয়েন একটু চমকে গেল। সে জিজ্ঞেস করল, লর্ড হুয়ো, এই প্রস্তাব কি শাংক্ল্যান সিটির নাকি আপনার নিজের? হুয়ো হো হো করে হেসে বলল, অবশ্যই আমার নিজের। গুইয়ে ফ্যাং ঝেং, তুমি ব্যাটল স্টেজে দারুণ আলোড়ন তুলেছিলে, আমি বহুদিন ধরে তোমাকে দেখছি। আমাদের সাথে যোগ দিলে তোমারই লাভ হবে। ফ্যাং ইউয়েন মুচকি হেসে বলল, স্যার হুয়ো, আমার জানা মতে এক্সটার্নাল এল্ডারদের তো নতুন কাউকে দলে টানার বা সুপারিশ করার ক্ষমতা নেই। হুয়ো ভ্রু কুঁচকে ফেলে বলল, ঠিক, কিন্তু তুমি ব্যাটল স্টেজের শাসক হলে এমনিতেই এক্সটার্নাল এল্ডার হতে পারবে। ফ্যাং ইউয়েন মুখ টিপে হাসল, কিন্তু কোনো কথা বলল না। সেই হাসি দেখে হুয়ো আরও বিরক্ত হল। হুয়ো ধৈর্য ধরে বলল, আসল সত্যিটা বলি, স্যানচা মাউন্টেনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের ক্ল্যান লিডার আমাকে নতুন পদবি দেবেন। তখন আমি শাং হুয়ো হব এবং পূর্ণ এল্ডার হিসেবে কাউকে সুপারিশ করার ক্ষমতা পাব। ফ্যাং ইউয়েন কিছুটা অবাক হওয়ার ভান করে গভীর চিন্তায় ডুবে গেল। হুয়ো অনেকক্ষণ অপেক্ষা করে কোনো উত্তর না পেয়ে তাগাদা দিল। ফ্যাং ইউয়েন মাথা নেড়ে বলল, বিষয়টা অনেক বড়, আমাকে ভেবে দেখতে হবে। হুয়ো বলল, ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর আবার আসব। 3 দিন কেটে গেল। হুয়ো ফিরে এসে জিজ্ঞেস করল, এখনও কিছু ঠিক করতে পারলে না? ফ্যাং ইউয়েন গম্ভীর মুখে বলল, এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমাকে আরেকটু ভাবতে হবে। হুয়ো আরও 3 দিন সময় দিয়ে চলে গেল। 3 দিন পর আবার ফিরে এলে ফ্যাং ইউয়েন বিনীতভাবে বলল, লর্ড হুয়ো, আমি বারবার ভেবে দেখলাম, আপনার সদিচ্ছার জন্য ধন্যবাদ, তবে আমি ডেমনিক পথের স্বাধীনতাই বেশি পছন্দ করি। হুয়ো রেগে গিয়ে বলল, কি, 3 দিন ভেবে এই তোমার সিদ্ধান্ত? ফ্যাং ইউয়েন শান্ত অথচ শক্ত গলায় বলল, লর্ড হুয়ো, ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায়, কিন্তু জল খাওয়ানো যায় না। হুয়ো দাঁতে দাঁত চেপে বলল, ভালো করে ভেবে দেখো, টাই ক্ল্যানের 4 প্রবীণ কিন্তু সহজ শিকার নয়। তাছাড়া তুমি যাকে মেরেছ সেই শুয়ে সানসি ছিল সেঞ্চুরি বয়ের পালিত মেয়ে। সে আরও বলল, সেঞ্চুরি বয় একজন র্যাঙ্ক 4 আপার স্টেজ উডপাথ জিউ মাস্টার, সে তোমার ওপর কড়া নজর রাখছে। ফ্যাং ইউয়েন একটু দ্বিধা দেখিয়ে বলল, তাই নাকি? তাহলে আমাকে আরেকটু ভাবতে দিন, অন্তত 10 দিন সময় দিন। হুয়ো ভুরু কুঁচকে ফেললেও রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, বেশি দেরি করলে তোমার সঙ্গীর ক্ষতি হয়ে যেতে পারে। হুয়ো বাই নিংবিংকে তার নারী ভেবেছিল, যা ফ্যাং ইউয়েনের কাছে খুবই হাস্যকর মনে হল। পয়জন ভাওগু আগেই নষ্ট হয়ে গিয়েছিল এবং সে নিজে এখন র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজে পৌঁছে গেছে। বাই নিংবিং বাঁচল কি মরল তা নিয়ে ফ্যাং ইউয়েনের কোনো মাথা ব্যথা ছিল না। এমনকি বোন ফ্লেশ ইউনিটি গুয়েরও তার আর দরকার ছিল না। বাই নিংবিং বাইরে আটকে থাকলে অন্যদের নজর তার ওপরেই থাকবে, আর ফ্যাং ইউয়েন এই সুযোগে নিরিবিলিতে সাধনা চালিয়ে তাকে ছাড়িয়ে যেতে পারবে। তাছাড়া এত লোকের সামনে টাই ক্ল্যানের 4 প্রবীণ এখনই তাকে মেরে ফেলবে না। ফ্যাং ইউয়েন পুরো খেলাটা পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে মনে মনে হুয়ো এর প্রস্তাব নিয়ে ব্যঙ্গ করল। 10 দিন পর হুয়ো আবার ফিরে এলো। ফ্যাং ইউয়েন শান্ত মুখে বলল, লর্ড হুয়ো, সব দিক ভেবে আমার মনে হল স্বাধীন থাকাই আমার জন্য সেরা। হুয়ো এর মুখ কালো হয়ে গেল। সে রেগে বলল, তুমি বারবার তালবাহানা করছ, আমার সাথে রসিকতা করছ? ফ্যাং ইউয়েন উত্তর দিল, লর্ড হুয়ো, আমি সবসময় সত্যি বলেছি। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 3 কিংস ইনহেরিটেন্স, যা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে। 3 কিংস ইনহেরিটেন্সের কথা শুনে হুয়ো নিজের রাগ চেপে নিল। সে ফ্যাং ইউয়েনের দিকে এক গভীর দৃষ্টি ফেলে গুহা ছেড়ে চলে গেল। 5 দিন পর স্যানচা মাউন্টেনের চূড়ায় 3টে আলোর স্তম্ভ ফুটে উঠল, মেঘ ভেদ করে চলে গেল আকাশের দিকে। লাল আলোর স্তম্ভটা আগুনের মতো জ্বলছিল, সেটা ছিল কিং বাওয়ের ইনহেরিটেন্স। হলুদ স্তম্ভটা ছিল ঝলমলে আর উজ্জ্বল,
সেটা কিং কোয়ানের ইনহেরিটেন্স। আর নীল রঙের স্তম্ভে ছিল এক অদ্ভুত মায়াবী ভাব, সেটা ছিল কিং জিনের ইনহেরিটেন্স। কয়েক মাসের বিরতির পর থ্রি কিংস ইনহেরিটেন্স আবার খুলে গেল। চূড়ার দিকে তাকিয়েছিল হুয়ো। তার সুন্দর ভ্রুর নিচে তীব্র চোখে হালকা আলোর ঝিলিক দেখা গেল। মনে মনে সে ভাবল, এটাই কি থ্রি কিংস ইনহেরিটেন্স? সত্যিই চমৎকার একটা অনুভূতি দিচ্ছে। এখানে বড় কিছু করতে পারলে আমি সাং ক্ল্যান সিটিতে যোগ দিয়ে সাং পদবি নিতে পারব, তাদের একজন হতে পারব। তার বুকের ভেতর উত্তেজনার ঢেউ উঠছিল। সে ফ্যাং ইউয়েনের কথা ভেবে মনে মনে বলল, এই লিটল বিস্ট কিং নিজের ভালো বোঝে না, বারবার আমাকে ফিরিয়ে দিল। অথচ থ্রি কিংস ইনহেরিটেন্সের কিছু গোপন কথা সে জানে। তাকে দলে টানতে পারলে স্যানচা মাউন্টেন নিজের নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। হুয়ো ছিল সাং ক্ল্যান সিটির 5 জন বড় এডারের একজন, তার নিজস্ব খবরের জাল ছিল। সে জানত ফ্যাং ইউয়েন এই ইনহেরিটেন্সের গোপন তথ্য কাজে লাগিয়েই সাং ক্ল্যান সিটিতে বিপুল পরিমাণ সম্পদ কামিয়েছিল। তাছাড়া ফ্যাং ইউয়েন নিজে একজন র্যাঙ্ক 4 মিডল স্টেজ লেভেলের যোদ্ধা ছিল। তার পাশে সবসময় বাইনিং বিং থাকত, একজনকে পেলে আরেকজনকেও পাওয়া যেত। সেজন্যই হুয়ো ফ্যাং ইউয়েনের সব আবদার মেনে নিয়ে চরম আন্তরিকতা দেখিয়েছিল। কিন্তু ফ্যাং ইউয়েন পাত্তা না দিয়ে বারবার নাকচ করে দিল। এতে হুয়োয়ের রাগ হতে লাগল। সে ভাবল, ইনহেরিটেন্স থেকে বেরিয়ে এই ছোকরাকে একটা শিক্ষা দেব, বুঝিয়ে দেব চাইলেই সবাইকে যা খুশি বলা যায় না। কিন্তু এখন এই ঝামেলাগুলো সরাতে হবে। বিক্ষিপ্ত চিন্তাগুলো ঝেড়ে ফেলে সে দূরে দাঁড়ানো মানুষগুলোর দিকে তাকাল। পিঙ্ক বাটারফ্লাই জেন্টলম্যান কং রি তিয়ান, নীল আকাশের কারিগর লং চিং তিয়ান, ক্ল্যান এর শেন তং আর ক্ল্যান এর চং। এরা সবাই ছিল র্যাঙ্ক 4 পিক স্টেজের ডাকসাইটে জিইউ মাস্টার। প্রতিবার দরজা খুললেই এরাই আগে ঢুকত, এবারও তার ব্যতিক্রম হল না। হুয়ো মাথা তুলে জোরে হেসে উঠল। সে দুহাত বুকে বেঁধে তাচ্ছিল্যের সাথে বলল, হা হা হা, কিং বাও ইনহেরিটেন্স আমার জন্য বরাদ্দ। কার সাহস আছে আমার পথ আটকাবে? সে নিজে ফায়ার পাথের জিইউ মাস্টার ছিল, আর কিং বাও ও ছিলেন একই পথের। শেন তং চোখ ছোট করে বিড়বিড় করল। ব্লেজিং ইনফার্নো সাং ক্ল্যান সিটির 5 সেনাপতির একজন হিসেবে তার সুনাম ছিল আকাশচুম্বী, ক্ষমতার চূড়ায় ছিল সে। শেন তং নিজেও মনে মনে মানল যে এই লোকটা তার চেয়ে এক কাঠি ওপরে। কং রি তিয়ান ঠান্ডা গলায় বলল, তোর মোকাবিলা আমি করছি। হঠাৎ তার শরীরটা ফেটে হাজার হাজার সোনালি প্রজাপতিতে রূপ নিল। ডানার ধারালো কিনারাগুলো ব্লেডের মতো ধার নিয়ে হুয়োকে ঘিরে ফেলল। লং চিং তিয়ান বিষাক্ত হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল। সাথে সাথে একরাশ বিষাক্ত ধোঁয়ায় ঘেরা নীলচে সবুজ আলোর বিশাল হাতের থাবা শূন্য চিরে হুয়োয়ের মুখের দিকে ধেয়ে গেল। ওদিকে চং মুখ বাঁকিয়ে হাসল, বলল, আমিও একটু হাত চালাই। আচমকা নীল জলতরঙ্গ গর্জন করে উঠে হুয়োকে ডুবিয়ে দিতে চাইল। একসাথে 3 জন র্যাঙ্ক 4 পিক স্টেজ জিইউ মাস্টার আক্রমণ চালিয়ে বসল। হুয়োয়ের মুখে ফুটে উঠল অহংকারী এক চিলতে হাসি। সে হাত বাড়িয়ে নিজের বুকে জোরে এক চাপ দিল। মুহূর্তের মধ্যে প্রচণ্ড এক বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল। আগুনের লেলিহান শিখা থ্রি কিংস ইনহেরিটেন্সের আলোর স্তম্ভগুলোকে ঢেকে দিয়ে পুরো স্যানচা মাউন্টেন উজ্জ্বল করে তুলল। সেই নরকতুল্য তাপে নিমিষেই পানির ঢেউ শুকিয়ে গেল, বিষের হাত পুড়ে ছাই হয়ে গেল, আর সোনালি প্রজাপতিগুলো ডানা পুড়ে ভয়ে পিছিয়ে গেল। একটু দূরে গিয়ে প্রজাপতিগুলো আবার জুড়ে কং রি তিয়ানের রূপ নিল। চং আর লং চিং তিয়ানের মুখ শুকিয়ে গেল। তারা আঁতকে উঠে বলল, এটা কি ওর র্যাঙ্ক 5 জিইউ প্রেরি ফায়ার গু? কং রি তিয়ান চুপ করে রইল, আর শেন তংয়ের চোখে আতঙ্কের ঝিলিক দেখা গেল। সাং ক্ল্যান সিটির লোকজন উল্লাসে চিৎকার করে উঠল, এটাই আমাদের এল্ডার হুয়ো এর আসল ক্ষমতা। আগুনের গোলার মাঝে শান্তভাবে দাঁড়িয়ে রইল হুয়ো, যেন এক সাক্ষাৎ অগ্নিদেবতা। তার লাল চুলগুলো আগুনের শিখার সাথে মিলেমিশে এক বুনো রূপ তৈরি করল। ধীরে ধীরে আগুন নিভে যেতেই সে বুক ফুলিয়ে লাল রঙের আলো কিং বাও ইনহেরিটেন্সের দিকে হেঁটে গেল। 4 জন বিশেষজ্ঞই ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কেউ আর সামনে এগোবার সাহস পেল না। হুয়ো ভেতরে ঢুকে যাওয়ার পর বাকি 4 জনের আর লড়াই করার কোনো ইচ্ছে রইল না। কং রি তিয়ান আর লং চিং তিয়ান চলে গেল কিং জেন ইনহেরিটেন্সের দিকে, আর শেন তং ও চং পা বাড়াল কিং কোয়ান ইনহেরিটেন্সের পথে। দূর থেকে এসব দেখে অন্যান্য র্যাঙ্ক 4 আপার স্টেজের জিইউ মাস্টাররা ফিসফিস করে আলোচনা করতে লাগল। একজন বলল, সত্যি সাং ক্ল্যান সিটির সেরা যোদ্ধা, প্রেরি ফায়ার গু হাতে থাকা মানে তো অজেয়। আরেকজন টিপ্পনি কাটল, হুয়ো আজকাল প্রায় লিটল বিস্ট কিংয়ের ডেরায় যাচ্ছে, এদের সম্পর্ক কিন্তু সুবিধার ঠেকছে না। পাশ থেকে একজন ক্ষোভ ঝাড়ল, ডেমনিক ভাব দেখায় বটে, কিন্তু ওরা তো রাইটশাস পথের দালালি করছে। সাং ক্ল্যান সিটিতে সং শিন সির সাথে ওদের দহরম মহরম সবার জানা। অন্যরা যখন ঢুকতে শুরু করল, তখন এক রাইটশাস জিইউ মাস্টার সেঞ্চুরি বয়কে খোঁচা মেরে বলল,
সেঞ্চুরি বয়, তোমার পালক মেয়ে শুয়ে সানসিকে তো ওই ছোকরা মেরে ফেলল, বদলা নেবে কবে? সেঞ্চুরি বয় ঠান্ডা চোখে তাকিয়ে বলল, হুও র্যাঙ্ক 5 জিইউ চালালেও আসল লড়াই এখনো হয়নি। সত্যি সত্যি মারামারি লাগলে কে জিতত বলা শক্ত। মুখে বললেও তার বুক ভয়ে কাঁপছিল। বাই নিংবিং বন্দী থাকার সুযোগে সে ফ্যাং ইউয়েনের ওপর চড়াও হতে চেয়েছিল, কিন্তু হুয়োয়ের আনাগোনা দেখে সাহস পায়নি। এখন হুয়োয়ের এমন ক্ষমতা দেখে তার মন আরও দমে গেল। দলের অন্য একজন বলল, 3 রাজার এত বড় সুযোগ সামনে থাকতে মরতে কে ঝামেলা করবে? চলো, আমরাও ভেতরে যাই। এরপর তারা সবাই যে যার মতো ইনহেরিটেন্সে ঢুকে পড়ল। পাহাড় বেয়ে সবার সামনে উঠে এলো ফ্যাং ইউয়েন। তাকে দেখেই চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। সবাই চিনে ফেলল, আরে লিটল বেস্ট কিং। গু ইউয়ে ফ্যাং ঝেং তো দেখছি কিং জিনের ভেতর ঢুকছে। পাহাড়ের গা বেয়ে থাকা জিইউ মাস্টাররা অবাক চোখে তার দিকে চেয়ে রইল। একজন থতমত খেয়ে বলল, ও নিজের সঙ্গীকে ভুলে গেল। টাই ক্ল্যানের 4 প্রবীণ তো এখনও বাই নিংবিংকে আটকে রেখেছে, অথচ ফ্যাং ইউয়েন এমন ভাব করছে যেন কিছুই জানে না। এমন স্বার্থপরতা দেখে ডেমনিক পথের লোকেরাও শিউরে উঠল। রাইটশাস পথের একজন ঘেন্নায় মুখ ফিরিয়ে বলল, এটাই ডেমনিকদের আসল চেহারা, এদের কোনো মায়াদয়া নেই। বাতাসের ব্যারিয়ারের ভেতর বন্দী থাকা বাই নিংবিং দূর থেকে এই দৃশ্য স্পষ্ট দেখতে পেল। রাগে তার ফর্সা মুখ রক্তশূন্য হয়ে গেল। সে শক্ত করে হাত মুঠো করে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করল, ফ্যাং ইউয়েন হারামজাদা একটা। টাই ক্ল্যানের 4 প্রবীণ নিজেদের দিকে তাকিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। তারা বাইনিং বিংকে ফাঁদে ফেলে ভেবেছিল ফ্যাং ইউয়েন উদ্ধারে আসবে, কিন্তু ফ্যাং ইউয়েন পাত্তাই দিল না। তাদের পাতা ফাঁদটা এখন যেন একটা করুণ কৌতুক হয়ে দাঁড়িয়েছিল। একজন বিরক্ত হয়ে বলল, ধ্যাত, ঝামেলা সামলাতে গিয়ে 3 রাজার ভাগই হাতছাড়া হয়ে গেল। দ্বিতীয়জন বলল, তাহলে কি ফিরে যাব? নেতা প্রবীণ গর্জে উঠল, অসম্ভব। খালি হাতে ফিরলে বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে আর মুখ দেখানো যাবে না। 3 জন প্রবীণ তাকালো তাদের নেতার মুখের দিকে। নেতা কিছুক্ষণ ভেবে গম্ভীর স্বরে বলল, ক্ল্যানে খবর পাঠাও, সাহায্য চাই। সাং ক্ল্যান সিটি থেকে লোক পাঠালে টাই ক্ল্যানও চুপ করে বসে থাকবে না। এখনকার লড়াইয়ে টিকতে হলে র্যাঙ্ক 4 পিক স্টেজ লোক লাগবে। ক্ল্যান থেকে তেমন কাউকে পাঠালে আমরা আমাদের র্যাঙ্ক 4 মিডল স্টেজ শক্তি দিয়ে বাজিমাত করতে পারব। বাকিরা সায় দিল, ঠিক বলেছ বড় ভাই, হুও আশায় আমাদের সাহায্য চাওয়াটা আর লজ্জার হবে না। এদিকে কিংসিন ইনহেরিটেন্সের ভেতর ঢুকতেই ফ্যাং ইউয়েন দেখল চারপাশ ধূসর কুয়াশায় ঢাকা। দিক চেনার কোনো উপায় ছিল না, তবে তার অ্যাপারচারের ভেতর স্প্রিং অটম সিকাডা ডানা ঝাপটাল। সে বুঝতে পারল ভেতরের সময় বাইরের চেয়ে 3 গুণ দ্রুত চলছে। ফ্যাং ইউয়েন ভাবল, দেরি করার সময় নেই, স্প্রিং অটম সিকাডা জেগে উঠলে সময়ের সাথে বিপদ বাড়বে। সে চট করে একটা পেপার ক্রেন গু বের করে চালু করল। কিংসিন ইনহেরিটেন্সে ঢোকার চাবিই ছিল এই পেপার ক্রেন গু। এখানে স্বর্গীয় চাপের কারণে স্প্রিং অটম সিকাডা ছাড়া বাকি সব জিইউ কাজ করা বন্ধ করে দিয়েছিল। কাগজের বকটা বাতাসে ডানা মেলে পথ দেখিয়ে এগিয়ে চলল। ফ্যাং ইউয়েনও পিছু পিছু হাঁটতে লাগল। একটা ছোট ঢিবির কাছে আসতেই কুয়াশার ভেতর একটা আবছা অবয়ব চোখে পড়ল। ভেতর থেকে জড়ানো কর্কশ গলায় কেউ ডেকে উঠল, মানুষ আয় প্রতিযোগিতা কর লড়বিচল। কাছে যেতেই অবয়বটা পরিষ্কার হয়ে এল। মানুষের মতোই 2 হাত আর 2 পা, কিন্তু শরীরটা অসম্ভব পেটানো আর পেশিবহুল। বুক, হাত পা, মুখ, এমনকি পশ্চাৎদেশেও গজিয়ে আছে লালচে বাদামি লোমের জঙ্গল। বড় বড় কাঁসার ঘণ্টার মতো চোখ নিয়ে সে ফ্যাং ইউয়েনের দিকে চেয়েছিল। চোখে রক্তবর্ণ শিরা ফুলিয়ে দানবটা বিকট গলায় ডেকে উঠল, প্রতিযোগিতা কর, হারলে কিন্তু মৃত্যু। এটা ছিল এক মিউট্যান্ট মানুষ, হেয়ারিম্যান। বাঘের মাঝে যেমন বিয়াও থাকে, নেকড়ের মাঝে যেমন নেকড়ে দানব থাকে, মানুষের মাঝেও তেমনি হেয়ারিম্যান থাকে। চোখের পাতা পর্যন্ত লোমে ঢাকা এই জাতের বুদ্ধি খুব কম হলেও জিইউ রিফাইনিংয়ের ক্ষেত্রে এদের অবিশ্বাস্য জন্মগত মেধা থাকে। কিংসিন ইনহেরিটেন্সের এই ধাপে হেয়ারিম্যানদের হারিয়েই সামনে এগোতে হয়। হেরে গেলেই এরা জিইউ মাস্টারকে ছিঁড়ে খেয়ে ফেলে। ফ্যাং ইউয়েন কোনো ভয় না পেয়ে 10 কদম দূরে গিয়ে শান্ত মুখে দাঁড়াল, বলল, শুরু করা যাক। শূন্য থেকে কিছু কাঁচামাল আর জিইউ ভেসে এসে ফ্যাং ইউয়েনের হাতে পড়ল। ঠিক একই জিনিস এসে পৌঁছাল হেয়ারিম্যানের হাতেও। শুরু হয়ে গেল জিইউ রিফাইনিংয়ের মরণপণ লড়াই। যে জিতবে সে বাঁচবে, আর যে হারবে তার জন্য অপেক্ষা করছে নির্ঘাত মৃত্যু। লেস দ্যান গ্রেটার দ্যান বইতে হেয়ারিম্যানদের সম্পর্কে সবচেয়ে প্রাচীন উল্লেখ পাওয়া যায়। বলা হয়ে থাকে, রেঞ্জু নিজের 2 চোখ উপড়ে ফেলেছিল, আর সেই চোখ দুটো পরিণত হয়েছিল এক ছেলে ও এক মেয়েকে। ছেলের নাম ছিল ভার্ডেন্ট গ্রেট সান, আর মেয়ের নাম ডেসোলেট এনশেন্ট মুন। ভার্ডেন্ট গ্রেট সান মদ খেতে খুব পছন্দ করত। একবার সে মাতাল অবস্থায় এক দুর্ঘটনা ঘটিয়ে সাধারণ অতল গহ্বরের গভীরে আটকে পড়ল, কিন্তু শেষ পর্যন্ত সে বিপদ থেকেই লাভবান হল। চন্দ্রমল্লিকার মতো দেখতে রেপুটেশন গু পেয়ে সে সেখান থেকে বেঁচে ফিরতে পারল।
রেপুটেশন গু পাওয়ার পর ভার্ড্যান্ট গ্রেট সানের নামডাক ধীরে ধীরে বাড়তে লাগল। খুব দ্রুতই সারা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়ল ভার্ড্যান্ট গ্রেট সান এক বিশাল মাতাল। একদিন একদল টাইগার স্ট্রাইপড হানিবি নিজেদের মৌচাক নিয়ে ভার্ড্যান্ট গ্রেট সানের কাছে হাজির হল। তারা এসে বলল, ভার্ড্যান্ট গ্রেট সান, আমরা শুনেছি তুমি নাকি মদ খেতে খুব ভালোবাসো। তুমি নাকি বলে বেড়াচ্ছ 4 স্বর্গের আর পৃথিবীর বানরদের বানানো মদই এই দুনিয়ার সবচেয়ে সেরা মদ। কিন্তু তাদের তৈরি মদ কি আমাদের এই মধুর মদের সাথে তুলনা করার যোগ্য? আজ আমরা বিশেষ করে আমাদের এই মধু নিয়ে এসেছি যাতে তুমি স্বাদ নিতে পারো। এই মৌমাছিগুলোর প্রতিটি ছিল একটা চিতার মতো বড়, আর গায়ে বাঘের মতো সোনালি ও কালো রঙের ডোরাকাটা দাগ ছিল। মুখে তারা বেশ ভদ্রভাবে কথা বললেও তাদের গলার স্বরে স্পষ্ট একটা হুমকি আর জোর করার ভাব মিশেছিল। ভার্ড্যান্ট গ্রেট সান মনে মনে আফসোস করল। সে ভাবল, নিজের ঘরে শান্তিতে বসে থাকার পরও একই বিপদ তার ঘাড়ে চাপল। টাইগার স্ট্রাইপড হানি বিরা ছিল অত্যন্ত শক্তিশালী। সে তো এদের একটার সাথেই পেরে উঠবে না, পুরো দলের সাথে তো প্রশ্নই আসে না। ভার্ড্যান্ট গ্রেট সান বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও মৌচাকের ভেতরের মধুর মদ মুখে দিল। মাত্র এক ঢোক মুখে দিতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এই মধুর মদ ছিল মিষ্টি, কিন্তু অতিরিক্ত মিষ্টি নয়। সুরার সুবাস ছিল একদম মসৃণ আর চমৎকার। এটা নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম এক অমূল্য সম্পদ ছিল। ভার্ড্যান্ট গ্রেট সান এক নিঃশ্বাসে অনেকটাই গিলে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলল, দারুণ, অপূর্ব, সত্যিই অসাধারণ। এই মধুর মদ খেলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে হয়। টাইগার স্ট্রাইপড হানিবিরা খুব খুশি হয়ে হাসতে লাগল। তাদের দলপতি তখন ভার্ড্যান্ট গ্রেট সানকে জিজ্ঞেস করল, তাহলে এবার বলো, কোনটা বেশি সুস্বাদু, আমাদের এই মধুর মদ নাকি 4 স্বর্গ ও পৃথিবীর বানরদের বানানো মদ? ভার্ড্যান্ট গ্রেট সান তখন বেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। সে টাইগার স্ট্রাইপড হানিবিদের ভয়াবহতার কথা একদম ভুলে গিয়ে সোজা ভাষায় বলে ফেলল, সবারই নিজস্ব কিছু ভালো দিক আছে, এভাবে এদের মধ্যে তুলনা করা সত্যি খুব কঠিন। টাইগার স্ট্রাইপড হানিবিরা মুহূর্তের মধ্যে রেগে আগুন হয়ে গেল। সে কিনা বলল তাদের বানানো মদ ওই তুচ্ছ বানরদের মদের সমান স্তরের। এই ভার্ড্যান্ট গ্রেট সান বড়ই অবাধ্য, তাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তারা সবে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই হঠাৎ ভার্ড্যান্ট গ্রেট সান সেখান থেকে উধাও হয়ে গেল। ভার্ড্যান্ট গ্রেট সানের এই ঘোর টানা 7 দিন আর 7 রাত স্থায়ী ছিল। নেশার ঘোরে সে অন্ধকারের ভেতর থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল, ভার্ড্যান্ট গ্রেট সান, তাড়াতাড়ি জেগে ওঠো। যদি এখনই না ওঠো তবে তোমাকে আস্ত খেয়ে ফেলা হবে। ভার্ড্যান্ট গ্রেট সান চমকে ঘুম থেকে জেগে উঠল। সে দেখল তাকে শক্ত করে বেঁধে একদল বুনো মানুষ কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। এই বুনো মানুষদের সারা শরীর লোমে ঢাকা ছিল, আর তাদের চোখের রং ছিল গাঢ় নীল। সেখানে ইতোমধ্যেই একটা বনফায়ার জ্বলছিল, আর আগুনের ওপর বসানো ছিল এক বিশাল কড়াই। বুনো মানুষেরা শান্ত হয়ে গোল হয়ে বসে মিষ্টি সুরে কথা বলতে লাগল। তাদের একজন বলল, আমরা ইটার্নাল জিউ তৈরি করছি। শুধু প্রভাবক হিসেবে একজন মানুষের অভাব ছিল। এখন স্বর্গ নিজেই আমাদের ভার্ড্যান্ট গ্রেট সানকে পাঠিয়ে দিল। এটা সত্যি এক দারুণ উৎসবের ব্যাপার। আরেকজন বলল, মানুষ হল সব সৃষ্টির শ্রেষ্ঠ আত্মা, আর রেঞ্জু হল সবার আদিপিতা। ভার্ড্যান্ট গ্রেট সান তার বাম চোখ থেকে জন্ম নিয়েছে, তাই তার ভেতর প্রচুর আত্মিক শক্তি রয়েছে। আমার তো মনে হয় এবার আমাদের জিউ রিফাইনিং সফল হবেই। অন্য একজন তাড়া দিয়ে বলল, ওকে তাড়াতাড়ি কড়াইয়ের ভেতর ফেলে দাও, আমরা ইটার্নাল জিউ পেয়ে অমর হয়ে যাব। ভার্ড্যান্ট গ্রেট সান এসব কথা শুনে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করতে করতে নিজের সর্বশক্তি দিয়ে বাঁধন খোলার চেষ্টা করল, কিন্তু বুনো মানুষের দল কোনো পাত্তা দিল না। ঠিক এই মুহূর্তেই ভার্ড্যান্ট গ্রেট সান তার মনের ভেতর আবার আগের সেই কণ্ঠস্বর শুনতে পেল। কণ্ঠটি দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো লাভ নেই। এরা হল হেয়ারি ম্যান, প্রকৃতির প্রিয় সন্তান। এদের জিইউ ওয়ার্মস তৈরির এক অদ্ভুত সহজাত প্রতিভা আছে। ভার্ড্যান্ট গ্রেট সান নিজের বিপদের কথা ভুলে গিয়ে কৌতূহলী হয়ে মনের ভেতর জিজ্ঞেস করল, তুমি কে? সেই কণ্ঠটি হেসে উত্তর দিল, আমি ডিভাইন ট্রাভেল গু। কোনো মানুষ যখন পৃথিবীর সেরা 4টি মদ খায় তখন তার হৃদয়ে আমার জন্ম হয়। আমি তোমাকে তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারি। ভার্ড্যান্ট গ্রেট সান আনন্দিত হয়ে বলল, তাহলে আর দেরি করছ কেন? জলদি আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলো। ডিভাইন ট্রাভেল গু আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তা তো সম্ভব নয়। তুমি কেবল মাতাল থাকলেই আমার শক্তি ব্যবহার করতে পারবে। এখন তোমার মাথা একদম ঠান্ডা আর সচেতন, তাই তুমি আমাকে ব্যবহার করতে পারবে না। ভার্ড্যান্ট গ্রেট সান হঠাৎ সব বুঝতে পেরে বলল, ওহ, তাহলে এই কারণেই সেবার আমি বিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়ে না খেতে পেয়ে মরতে বসেছিলাম। ভাগ্যের জোরে রেপুটেশন গু পেয়ে সাধারণ অতল গহ্বর থেকে বের হতে পেরেছিলাম। তার মানে তুমিই সেবার আমার এই ক্ষতি করেছিলে। ডিভাইন ট্রাভেল গু উত্তর দিল, শান্ত হও হে মানুষ, তোমাকে বিপদে ফেলার কোনো ইচ্ছে আমার ছিল না। মাতাল অবস্থায় তুমি নিজেই আমার শক্তি ব্যবহার করেছিলে। আমাকে দোষ দিয়ে লাভ নেই। গতবার তো টাইগার স্ট্রাইপড হানিবিদের হাত থেকে আমার জন্যই তুমি বাঁচতে পেরেছিলে। একবার বিপদ আর একবার উদ্ধার,
তাহলে তো আমাদের হিসেব সমান হয়ে গেল। ভার্ডেন্ট গ্রেট সান সেই টাইগার স্ট্রাইপ ঢানি বিদের কথা মনে করে আর ডিভাইন ট্রাভেল গুকে কোনো দোষ দিল না। ঠিক তখনই হেয়ারি ম্যানরা তাকে তুলে সেই ফুটন্ত কড়াইয়ের ভেতর ফেলে দিল। কড়াইয়ের নিচে আগুন আরও দাউদাউ করে জ্বলে উঠল, আর ভেতরের তরলের তাপও হু হু করে বাড়তে লাগল। একজন হেয়ারি ম্যান চেঁচিয়ে বলল, মূল্যবান আগাত আর লাল মরিচ মেশাও। এই বলে সে কড়াইয়ে কিছু পাথর আর মরিচ ছুঁড়ে মারল। কড়াইয়ের তরল সঙ্গে সঙ্গে টকটকে লাল রঙে বদলে গেল, আর ভার্ডেন্ট গ্রেট সানের সারা শরীরও লাল হয়ে উঠল। আরেকজন হেয়ারি ম্যান বলল, এবার ব্লু স্মোক ফক্স চাইল্ড যোগ করো। সে ছোট্ট একটা শিয়াল ছানাকে ধরে কড়াইয়ের ভেতর ছুঁড়ে ফেলল। ছোট্ট শিয়ালটির সারা শরীর নরম পশমে ঢাকা ছিল, আর কালো হীরার মতো জলজলে চোখের কারণে দেখতে খুব মিষ্টি লাগছিল। কিন্তু ফুটন্ত তরল স্পর্শ করা মাত্রই সেটা নীল ধোঁয়ায় পরিণত হয়ে পানির সাথে মিশে গেল। কড়াইয়ের পানি ধীরে ধীরে ফুটতে লাগল, আর ভার্ডেন্ট গ্রেট সানের বুকের ভেতর নিরাশা আরও গাঢ় হল। সে বুঝতে পারল এবার হয়তো তার আর রক্ষা নেই। হেয়ারিম্যানরা কড়াইয়ের মধ্যে একের পর এক বিভিন্ন উপাদান আর জিইউ ওয়ার্মস ফেলতে লাগল। একজন হেয়ারিম্যান হাঁক দিল, এবার ভ্যানিটি গু ফেলে দাও। সঙ্গে সঙ্গে সে একটা জিইউ কড়াইয়ে ছুঁড়ে মারল। এই জিইউটা ছিল বেশ অদ্ভুত, দেখতে ঠিক একটা বিশাল নীল রঙের কাঁকড়ার মতো, কিন্তু সাধারণ কাঁকড়ার মতো এর খোলসটা ছিল একেবারে ফাঁপা। ভার্ডেন্ট গ্রেট সানকে দেখেই সেই বিশালাকার কাঁকড়ারূপী ভ্যানিটি গু খুব উত্তেজিত হয়ে পড়ল। সে বলল, তুমি কি ভার্ডেন্ট গ্রেট সান? তোমার নাম কত শুনেছি, কিন্তু কখনো ভাবিনি তোমার সাথে এখানে দেখা হবে। এটা সত্যিই আমার পরম সৌভাগ্য। আমি আজ ভীষণ খুশি। ভার্ডেন্ট গ্রেট সান তিক্ত একটা হাসি দিয়ে বলল, আমরা যখন মরতে বসেছি তখন এটা সৌভাগ্য হয় কিভাবে? ভ্যানিটি গু ব্যস্ত হয়ে বলল, আমার মৃত্যুর কোনো ভয় নেই। আমি শুধু জানতে চাই, তুমি এত বিখ্যাত কিভাবে হলে? আমি তোমার মতো মানুষদের বড্ড ভালোবাসি আর শ্রদ্ধা করি, প্লিজ আমাকে বলো। ভার্ডেন্ট গ্রেট সান কড়াইয়ের ভেতর থেকে ওঠার চেষ্টা করতে করতে বলল, এসব আজেবাজে কথা শোনার সময় এখন আমার নেই। আমাকে যেভাবেই হোক পালাতে হবে। কিন্তু এক হেয়ারিম্যান পাহারা দিচ্ছিল, সে তাকে আবার কড়াইয়ের ভেতর চেপে ধরল। ভ্যানিটিগু নাছোড়বান্দার মতো বলল, জলদি বলো, আমাকে একটু পথ দেখাও। ভার্ডেন্ট গ্রেট সান মেজাজ হারিয়ে রেগে গিয়ে বলল, তুমি কি আমাদের চারপাশের অবস্থাটা দেখতে পাচ্ছ না? ভ্যানিটিগু বড় বড় চোখ করে ভার্ডেন্ট গ্রেট সানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ আনন্দে ডগমগ হয়ে বলল, বুঝেছি, আমি সব বুঝে গেছি। নাম কামাতে হলে আগে এমন আগুনের উত্তাপ সহ্য করতে হয়। আমাকে এই পথ দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভার্ডেন্ট গ্রেট সান, আমি এর প্রতিদান দিচ্ছি। কথা শেষ করেই ভ্যানিটিগু ফুট করে ফেটে গেল। এই বিস্ফোরণ খুব জোরালো ছিল না, শুধু হালকা একটা শব্দ হল। ভ্যানিটিগু অদৃশ্য এক বিষাক্ত বাতাসে রূপ নিয়ে প্রতিটি হেয়ারিম্যানের মনে ঢুকে গেল। মুহূর্তেই হেয়ারিম্যানদের সেই স্ফটিকের মতো পরিষ্কার গাঢ় নীল চোখগুলো রক্তবর্ণ লাল হয়ে উঠল। ভার্ডেন্ট গ্রেট সান কিছুক্ষণ থতমত খেয়ে রইল, তারপর পরিস্থিতিটা বুঝতে পারল। সে ভ্যানিটিগুর এই আত্মত্যাগে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল, আর পরক্ষণেই জোরে চেঁচিয়ে উঠল, তোমরা হেয়ারিম্যানরা যতই ভালো জিউ বানাতে পারো না কেন, আসলে তোমরা একেবারেই নগণ্য। অমর জীবন পেলেই বা তোমাদের কি লাভ? তোমাদের সারা গায়ে বিশ্রী সব লোম, দেখতে তোমরা কি ভয়ানক কুৎসিত। হেয়ারিম্যানরা এমন কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল। আগে হলে তারা ভার্ডেন্ট গ্রেট সানের এসব কথায় বিন্দুমাত্র কান দিত না, কিন্তু এখন অহংকার আর আত্মম্ভরিতার বিষ তাদের মনের গভীরে ছড়িয়ে তাদের বুদ্ধি লোপ করে দিয়েছিল। ভার্ডেন্ট গ্রেট সানের চিৎকার শুনে তারা চিৎকার করে পাল্টা তর্ক জুড়ে দিল, বাজে কথা, একদম আজে বাজে কথা। আমরা হেয়ারিম্যানরাই হলাম এই পৃথিবীর সবচেয়ে নিখুঁত সৃষ্টি, সারা শরীরে লোম থাকার চেয়ে সুন্দর আর কি হতে পারে? ভার্ডেন্ট গ্রেট সানের মাথায় তখন এক দারুণ বুদ্ধি খেলে গেল। সে বলল, তোমাদের লোম যতই সুন্দর হোক, তা কি আমার চুলের মতো সুন্দর হতে পারবে? বজ্র মাঙ্কির কড়া মদ খাওয়ার কারণে ভার্ডেন্ট গ্রেট সানের চুল ইতোমধ্যেই জ্বলন্ত আগুনে পরিণত হয়ে গিয়েছিল। হেয়ারিম্যানরা তার কথার জবাব দিতে গিয়ে হকচকিয়ে গেল। তার মাথার সেই আগুন অবিরাম রূপ বদলাচ্ছিল আর ঝলমল করছিল। হেয়ারিম্যানরাও বাধ্য হয়ে স্বীকার করল যে ভার্ডেন্ট গ্রেট সানের চুলের সেই অগ্নিশিখা সত্যিই দেখতে দারুণ মোহময়। ভার্ডেন্ট গ্রেট সান তাদের আরও উস্কে দিয়ে বলল, তোমরা অমর হলেও আমার মতো সুন্দর হতে পারবে না। আমার চুলের দিকে চেয়ে দেখো, ঠিক যেন আগুনের মতো রূপবান আর মন কাড়া। হেয়ারিম্যানরা ভার্ডেন্ট গ্রেট সানের এই কথায় আর নিজেদের সামলাতে পারল না। একজন তো বলেই বসল, তোমার যদি এমন চুল থাকতে পারে তবে আমারও থাকবে, দেখো এবার আমার রূপ। সে তখন একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে নিজের সারা গায়ে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার গায়ের সব লোম জ্বলে উঠে সে এক অগ্নিন্দ্রে পরিণত হল। সেই হেয়ারিম্যান আগুনে পুড়তে পুড়তে উন্মত্তের মতো হাসতে লাগল, হা হা হা, তোমার তো শুধু চুলেই আগুন, কিন্তু আমার তো এখন সারা শরীরটাই সুন্দর হয়ে উঠেছে। দেখা দেখি অন্য হেয়ারিম্যানরাও আর দেরি করল না, প্রত্যেকে নিজেদের গায়ে আগুন ধরিয়ে দিল। সবাই দাউদাউ করে জ্বলতে লাগল,
আগুনের তীব্র যন্ত্রণায় তাদের ভেতর থেকে ভয়ানক আর্তনাদ বের হতে লাগল। কিন্তু যখন তারা নিজেদের ভুল বুঝতে পারল, তখন আগুন নেভানোর আর কোনো উপায় ছিল না। যন্ত্রণায় ছটফট করতে করতেই তারা তাদের সেই কৃত্রিম রূপ প্রদর্শন করে চলল। ডিভাইন ট্রাভেলগু মনের ভেতর ভার্ডেন গ্রেটসনের বুদ্ধির ভূয়সী প্রশংসা করে বলল, মানুষ, তুমি সত্যিই ভীষণ চতুর। এমন উপায় তুমি ভাবলে কিভাবে? ভার্ডেন গ্রেটসন লাফ দিয়ে কড়াই থেকে বেরিয়ে এলো আর প্রাণে বেঁচে গেল। সে মনে মনে এক শীতল হাসি দিয়ে উত্তর দিল, এটা আমার চাতুর্য নয়। মানুষের অন্তরের অহংকারই তাকে বোকা বানিয়ে দেয়। মানুষ সামান্য মিথ্যে সৌন্দর্যের মোহে কত কষ্ট নীরবে সহ্য করে আর নিজের আসল লক্ষ্য ভুলে বিপথে যায়। গ্র্যান্ড হোয়াইট মুন গোল্ড, স্কালস্টোন, ড্রাগন সাইড টুথ, ইয়ং অটাম গ্রাসের সাথে 50টি প্রাইমিভাল স্টোনস, একটি ফ্লাওয়ার বোরগু আর একটি বোর কেজগু। জিইউ রিফাইনিং করার জন্য এই সব উপাদান ফ্যাং ইউয়েনের হাতে তুলে দেওয়া হল। তার ঠিক সামনেই সেই হেয়ারি ম্যান মাটিতে বাবু হয়ে বসে একাগ্রচিত্তে জিইউ তৈরি করছিল। ফ্যাং ইউয়েন কোনো রিফাইনমেন্ট পাথের জিইউ মাস্টার না হলেও আগের জীবনে সে এই পথে কাজ করেছিল এবং তার কাছে প্রচুর প্রাচীন রেসিপি ছিল। এই মুহূর্তে তার সামনে 3টি রাস্তা খোলা ছিল, আর প্রতিটি পথেই নতুন একটি জিইউ তৈরি করা সম্ভব ছিল। উত্তরাধিকারের এই পর্বে সুনির্দিষ্ট কোনো জিইউ বানানোর নিয়ম ছিল না। এর অর্থ হল সামনের হেয়ারি ম্যানের চেয়ে উন্নত মানের কোনো জিইউ তাকে তৈরি করতে হবে। ফ্যাং ইউয়েন হেয়ারি ম্যানের কাজ করার ধরন দেখে খুব সহজেই আন্দাজ করে ফেলল সে ঠিক কি বানাতে যাচ্ছে। সে মনে মনে একটা তাচ্ছিল্যের হাসি হাসল, কিন্তু মুখে টেনে আনল এক বিনয়ী ও তোষামদি ভাব। ফ্যাং ইউয়েন বলল, মাননীয় হেয়ারি ম্যান, আপনি তো সত্যিই অসাধারণ। আপনার এই জিইউ রিফাইনিংয়ের কায়দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি তো একজন জিইউ রিফাইনমেন্ট গ্র্যান্ড মাস্টার। এই জগতে এমন কোনো জিইউ নেই যা আপনি তৈরি করতে পারেন না। হেয়ারি ম্যান এই প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল। সে বিকট শব্দে হেসে বলল, ও হাঁ হাঁ, তুমি বেশ কাজের ছেলে। প্রশংসায় ভুলে তার মনোযোগ সামান্য নড়ে যেতেই জিইউ রিফাইনিং সাথে সাথে ব্যর্থ হল। হেয়ারি ম্যানের মুখের হাসি নিমেষে মিলিয়ে গেল, আর সে আতঙ্কে আর্তনাদ করে উঠল, না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশ থেকে ঐশ্বরিক শক্তির বজ্রপাত নেমে এলো আর মুহূর্তের মধ্যে তাকে ভস্মে পরিণত করে ফেলল। ফ্যাং ইউয়েন একটা নির্বিকার হাসি দিল আর নিজের হাতের উপাদানগুলো গুছিয়ে নিল। পেপার ক্রেন গুর নির্দেশ মতো সে ধীর পায়ে পরবর্তী পর্বের দিকে এগিয়ে গেল। আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর ফ্যাং ইউয়েনের হাতের তালুতে একটা জিইউ নেমে আসল। এটা ছিল ওয়াটার কেজ জিইউ, যা বুনো জিইউ ওয়ার্ম ধরার জন্য খুবই কাজের। সামনে থাকা হেয়ারি ম্যান তখনও জিইউ রিফাইনিং করছিল। ফ্যাং ইউয়েনের কাজ শেষ হয়ে গেছে দেখে সে ভয়ে চিৎকার করে উঠল। আকাশে মেঘ ডেকে উঠল, আর বাজ পড়ে সেই হেয়ারি ম্যান মারা গেল। কিং কোয়ান ইনহেরিটেন্সের মতোই কিং শিন ইনহেরিটেন্সও ছিল ভীষণ নিষ্ঠুর। এক পা এগিয়ে যেতেও জিইউ মাস্টারদের রক্ত আর মৃত্যুর মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। ফ্যাং ইউয়েন একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াটার কেজ জিইউ যত্ন করে রেখে দিল, তারপর আবার সামনের দিকে এগোল। তার ঠিকঠাক মনে থাকলে এটা ছিল কিং জিন ইনহেরিটেন্স এর 32 নম্বর রাউন্ড। এই ইনহেরিটেন্স মূলত রিফাইনমেন্ট পাথের সাথে জড়িয়েছিল। প্রতি 10 রাউন্ড পর পর বিপদ বাড়ছিল, আর হেয়ারি ম্যানগুলো আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আর শক্তিশালী হয়ে উঠছিল। প্রথম 20 রাউন্ডে ফ্যাং ইউয়েন মিষ্টি কথায় হেয়ারি ম্যানদের মন ভোলাত আর তাদের মনোযোগ নষ্ট করে দিত। এতে তাদের জিইউ রিফাইনিং ভেস্তে যেত, আর ফ্যাং ইউয়েন খুব সহজেই জিতে যেত। কিন্তু 30 নম্বর রাউন্ড থেকে যে হেয়ারি ম্যানগুলো আসতে লাগল তারা ছিল বিশাল আর মারাত্মক চতুর। তাদের সাথে ফ্যাং ইউয়েনকে সোজাভাবেই লড়তে হল। তবে ভাগ্য ভালো যে প্রথম 20 রাউন্ডের জিইউ রিফাইনিংয়ের জিনিসপত্র ফ্যাং ইউয়েন জমিয়ে রেখেছিল। সেগুলো দিয়ে সে পরের রাউন্ডগুলোর জন্য অনেক রসদ তৈরি করে নিল। এই জিনিসগুলো জমিয়ে রেখে ভবিষ্যতে কাজে লাগানো যেত। কিং সিন নিজে ইনহেরিটেন্স বানানোর সময় এই সুযোগটা রেখে গিয়েছিল। ফ্যাং ইউয়েনের আগের জীবনে এই গোপন চালটা প্রকাশ হতে পুরো 1 বছর লেগেছিল। এখন এটা খুব গোপন একটা কৌশল ছিল, আর খুব কম লোকই এই ব্যাপারটা ধরতে পেরেছিল। আগের জীবনের অভিজ্ঞতা আর প্রচুর রসদ থাকার কারণে ফ্যাং ইউয়েন ঝড়ের গতিতে এগিয়ে গেল। কিং কোয়ান ইনহেরিটেন্সের চেয়েও এখানে তার সাফল্য অনেক বেশি ছিল। কিন্তু 40 নম্বর রাউন্ডে পৌঁছানোর পর কিং সিন ইনহেরিটেন্সের কঠিন রূপ কয়েক গুণ বেড়ে গেল। এই ধাপে জিইউ মাস্টাররা নিজেদের একটা জিইউ ব্যবহার করতে পারত, তবে শর্ত ছিল সেটা রিফাইনমেন্ট পাথের হতে হবে। ফ্যাং ইউয়েনের কাছে এমন কোনো জিইউ ছিল না, আবার তার হাতের জিনিসপত্র প্রায় শেষ হয়ে এসেছিল। সে বুঝতে পারল সামনে এগোনো এখন বেশ কঠিন হয়ে পড়েছে। প্রতিটা রাউন্ড পার করা এখন চরম কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াল। তবে ভালো দিক ছিল যে 40 নম্বর রাউন্ডের পর থেকে কিং সিন ইনহেরিটেন্স দারুণ সব উপহার দিচ্ছিল। এই পুরস্কারের মধ্যে ছিল রিফাইনমেন্ট পাথ জিইউ বম, নানা ধরনের রেসিপি আর প্রাইমিভাল স্টোনস।
ফ্যাং ইউয়েন যখন ৪৪ নম্বর রাউন্ড পার করল তখন সে বাইরে বের হয়ে আসার একটা সুযোগ পেল। সে আর দেরি না করে সেই সুযোগটা নিল এবং কিং সিন ইনহেরিটেন্স থেকে বেরিয়ে আসল। কিং কোয়ান ইনহেরিটেন্সের চেয়ে এবার সে অনেক বেশি সময় কাটিয়েছিল। স্যানচা মাউন্টেনে ফিরে এসে ফ্যাং ইউয়েন দেখল টাই ক্ল্যানের সেই বেগুনি আলোর দেয়াল তখনও শক্তভাবে দাঁড়িয়ে আছে। টাই ক্ল্যান এর 4 প্রবীণ লোক ভীষণ ধৈর্যশীল ছিল। তারা কেউ 3 কিংস ইনহেরিটেন্সে ঢোকেনি, ফলে বাই নিং বিং তখনও ভেতরে বন্দী ছিল। পাহাড়ের চূড়ায় থাকা আলোর 3টি স্তম্ভ তখন শুকিয়ে 1 কাপের মতো সরু হয়ে গিয়েছিল। আলোর স্তম্ভগুলো সরু সূঁচের মতো হয়ে গেলেও দরজা পুরোপুরি বন্ধ হতো না, যে কেউ ঢুকতে পারত। তবে প্রতিবার দরজা খুললে যে কোনো একজন জিইউ মাস্টার, কেবল একটি ইনহেরিটেন্স, এই ঢুকতে পারত। ফ্যাং ইউয়েন সোজালি শিয়ান এর কাছে গেল আর একটা কেনাবেচা করার জন্য। ফ্যাং ইউয়েনের কাছ থেকে এত সব জিনিসপত্র দেখেলি শিয়ান মনে মনে বেশ চমকে গেল। সে বলল, স্যার, আপনার জন্য একটা খারাপ খবর আছে। টাই ক্ল্যানের 4 বুড়ো তাদের গোত্রের কাছে সাহায্য চেয়েছিল, আর গোত্র থেকে সাহায্যকারী দলও পাঠিয়ে দিয়েছে, যা আপনার জন্য বিপদের হতে পারে। ফ্যাং ইউয়েন মোটেও অবাক হল না। সে আগে থেকেই এই চালটা আন্দাজ করতে পেরেছিল। সে জিজ্ঞেস করল, ওহ, কাকে পাঠিয়েছে তারা? লি শিয়ান বলল, মূল নেতৃত্বে আছে টি বা শিউ। সে র্যাঙ্ক 4 আপার স্টেজের একজন স্ট্রেংথ পাথ জিইউ মাস্টার। তার সাথে টাই রুও নানও আসছে। সে টাই ক্ল্যানের 8 তরুণ মাস্টারের একজন এবং গত 2 বছরে বেশ নাম কামিয়েছে। তাদের 8 তরুণ মাস্টারের প্রত্যেকেই অসাধারণ প্রতিভাবান। বিশেষ করে এই টাই রুও নান, সে বিখ্যাত টাই শুয়ে লেং এর মেয়ে এবং এত কম বয়সেই র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজে পৌঁছে গেছে। লি শিয়ান মূলত টাই রুও নানের ওপরই বেশি জোর দিল, আর টি বা শিউয়ের ব্যাপারে অল্প কিছু তথ্য জানাল। টি বা শিউ আগে থেকেই সবার কাছে পরিচিত ছিল, কিন্তু টাই রুও নান নতুন হলেও সাদার্ন বর্ডারে তার বেশ সুনাম ছড়াচ্ছিল। লি শিয়ান জানত না যে ফ্যাং ইউয়েন এই মেয়েকে আগে থেকেই ভালো করে চেনে। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, মেয়েটি সত্যি সত্যি র্যাঙ্ক 4-এ পৌঁছে গেছে। তার আগের জীবনের মতোই টাই ক্ল্যান ঠিক এই দলটাকেই পাঠিয়েছে। লি শিয়ান পুরো সময়টা ফ্যাং ইউয়েনের মুখের ভাব বোঝার চেষ্টা করছিল, কিন্তু তাকে এতটা শান্ত দেখে সে ভেতর থেকে ভয় পেয়ে গেল। লি শিয়ান মুখে আন্তরিকতা ফুটিয়ে বলল, লর্ড লিটল বিস্ট কিং, নতুন দলটি পৌঁছালে 4 বুড়ো মিলে বাই নিং বিংয়ের ওপর চড়াও হবে। আপনি এখনই কোনো পদক্ষেপ নিলে এখনও সময় আছে। ফ্যাং ইউয়েন মুচকি হেসে বলল, আমাদের ভবিষ্যৎ ব্যবসার দিকে একটু বেশি নজর দিও। এই বলে সে গুহা থেকে বেরিয়ে গেল। ফ্যাং ইউয়েন বের হতেই লি শিয়ানের মুখ গম্ভীর হয়ে গেল। তার ছোট চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। সে ভাবল, এত উস্কানি দেওয়ার পরও লিটল বিস্ট কিং একটুও নড়ল না। সে কি আসলেই তার সঙ্গীর জন্য চিন্তিত নয়? এমন রূপবতী মেয়েকে তো তার বাঁচাতে যাওয়ার কথা। মনে হয় এবার হু মেই এর সাথে যোগাযোগ করতে হবে। মানুষের মনে আগুন ধরিয়ে দেওয়ালি শিয়ানের স্বভাব ছিল, কারণ ঘোলা জলে মাছ শিকার করে সে প্রচুর লাভ করত। হু মেই এর যখন লি শিয়ানের কাছ থেকে খবরটা শুনল, তার চোখ খুশিতে চকচক করে উঠল। সে জানতে চাইল, এটা কি সত্যি? লি শিয়ান হু মেই এর কোমর জড়িয়ে ধরে হেসে বলল, আমি কি আমার জানের সাথে মিথ্যে বলতে পারি? হু মেই এর মিষ্টি হেসে লি শিয়ানের বুকে মুখ লুকাল, আদুরে গলায় বলল, বড় ভাই লি শিয়ান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্ধকার গুহার ভেতর ফ্যাং ইউয়েনের হাতের তালুতে একটা গোল মুক্তো রাখা ছিল। মুক্তোটা খাঁটি সোনার তৈরি এবং বৃদ্ধাঙ্গুলের সমান বড় ছিল। আবছা আলোয় সেই মুক্ত থেকে সোনালি আভা ছড়াচ্ছিল। এটা ছিল ইয়েলো গোল্ড রেলিক জিইউ, একটি র্যাঙ্ক 4 জিইউ। বড় বড় গোত্রগুলো এর বাজার পুরোপুরি আটকে রাখত। লি শিয়ান এটা জোগাড় করতে পারত না, কারণ এই জিইউ একজন র্যাঙ্ক 4 জিইউ মাস্টারের স্তর এক ধাপ বাড়িয়ে দিতে পারত। ফ্যাং ইউয়েন ভাবল, কপালটা ভালো ছিল বলেই কিংসেন ইনহেরিটেন্স থেকে সে এটা উপহার হিসেবে পেয়েছে। সে মনে মনে সংকেত দিয়ে জিইউটি চালু করে দিল। ইয়েলো গোল্ড রেলিক জিইউ এক ঝলক সোনালি আলো হয়ে তার অ্যাপারচারে ঢুকে গেল। ফ্যাং ইউয়েন এর অ্যাপারচারে 90% প্রাইনিভাল এসেন্স সমুদ্রের মতো ফুঁসে উঠছিল। ঠিক মাঝখানে স্প্রিং অটম সিকাডা কখনো দেখা যাচ্ছিল, কখনো আবার মিলিয়ে যাচ্ছিল। রেলিক জিইউ ভেতরে ঢোকার সাথে সাথে স্প্রিং অটম সিকাডার ভয়ে থমকে গেল। তাই ফ্যাং ইউয়েন সিকাডাকে লুকিয়ে ফেলে জিইউটি কাজে লাগাল। সোনালি আলোর এক গোলক পুরো অ্যাপারচার ঢেকে ফেলল। উজ্জ্বল সোনালি প্রাইমিভাল এসেন্স জমা হয়ে চারপাশের দেয়ালগুলো ধুয়ে মুছে মজবুত করে দিল। রাত কেটে যখন ভোরের আলো স্যানচা মাউন্টেনে এসে পড়ল, ফ্যাং ইউয়েন ধীরে ধীরে চোখ খুলল। সে এখন র্যাঙ্ক 4 মিডল স্টেজে পৌঁছে গেছে। এখন লিকার ওয়ার্ম ব্যবহার করলে সে র্যাঙ্ক 4 আপার স্টেজের খাঁটি সোনালি প্রাইমিভাল এসেন্স পেয়ে যাবে। এই মুহূর্তে সে চাষের দিক দিয়ে বাই নিং বিংকে ছাড়িয়ে গেল, আর শক্ত দেয়ালগুলো এখন স্প্রিং অটম সিকাডার চাপ অনেকটাই সামলে নিতে পারবে।
ফ্যাং ইউয়েন তাড়াহুড়ো করে লিকার ওয়ার্ম ব্যবহার না করে অন্য একটি জিইউ বের করল। এটি ছিল কোয়েল পাখির ডিমের মতো গোল একটি হাড়ের টুকরো, যার গায়ে জেব্রার মতো সাদাকালো ডোরাকাটা দাগ ছিল। এই জিইউ দিয়ে সে আর বাই নিং বিং একসময় আকাশে উড়েছিল। এটা ছিল ফুটলেস বার্ড জিইউ। র্যাঙ্ক ৩ হলেও এটা একবারে 10,000 মাইল উড়তে পারত, এবং র্যাঙ্ক ৫-এর নিচে এর চেয়ে ভালো উড়ন্ত জিইউ আর ছিল না। কিন্তু এর একটা বড় দুর্বলতা ছিল, এটা জীবনে কেবল একবারই উড়তে পারত এবং মাটিতে নামার সাথে সাথেই মারা যেত। এই জিইউটাও সে কিংস ইন ইনহেরিটেন্স থেকে উপহার হিসেবে পেয়েছিল। 9 প্যালেস ফ্লাওয়ার্স, অ্যাসপায়ারিং স্টোন, গোল্ডেন ক্রোজ এসেন্স আর চিলিং গ্রাস সবকিছু সে ফুটলেস বার্ড জিইউ এর ভেতর ঢেলে দিল এবং একের পর এক প্রাইমিভাল স্টোনস ছুঁড়ে মারল। এর কিছু জিনিস সে কিংস ইন ইনহেরিটেন্স থেকে এনেছিল, আর বাকিটা লি শিয়ানের কাছ থেকে কিনেছিল। পুরো 1,80,000 প্রাইমিভাল স্টোনস খরচ করার পর জিইউ রিফাইনিং শেষ হল। তৈরি হল বোন উইংস জিইউ, একটি র্যাঙ্ক 4 জিইউ। দেখতে এটা ধবধবে সাদা পাখির পালকের মতো হালকা ছিল, কিন্তু গঠনে ছিল শক্ত হাড়ের টানটান ভাব। ফ্যাং ইউয়েনের ইচ্ছায় জিইউটি উড়ে গিয়ে তার পিঠের ওপর বসে গেল এবং 2 জোড়া ডানার মতো পুরো পিঠ ঢেকে ফেলল। সে যেই প্রাইমিভাল এসেন্স ঢালল, অমনি তীব্র ব্যথায় তার শরীর কেঁপে উঠল। মেরুদণ্ড আর পাঁজরের হাড়গুলো মাংস ফুঁড়ে বাইরে বেরিয়ে আসল এবং একসঙ্গে জোড়া লেগে তৈরি করল 2টি বিশাল হাড়ের ডানা। এই ডানাগুলো পাখির ডানার মতোই চওড়া আর লম্বা ছিল। ডানা দুটো গুটিয়ে রাখলে তার শেষ প্রান্ত মেঝে ছুঁয়ে যেত। এই মুহূর্তে ফ্যাং ইউয়েনকে আস্ত 1.8 ফুট লম্বা দানবের মতো লাগছিল। হালকা একটা শব্দ করে ডানা দুটো ছড়িয়ে পড়তেই পুরো গুহাটা ছোট মনে হতে লাগল। সাধারণ বোন উইংস ধবধবে সাদা রঙের হয়, কিন্তু ফ্যাং ইউয়েনের ডানাগুলো ছিল কুচকুচে কালো আর ইস্পাতের মতো চকচকে। আয়রন বোন জিইউ ব্যবহারের কারণে আর সম্প্রতি র্যাঙ্ক 4 এসেন্স আয়রন বোন কাজে লাগানোর ফলে তার কঙ্কাল সাধারণের চেয়ে অনেক শক্ত হয়ে গিয়েছিল। ডানা দুটো হালকা ঝাপটা দিতেই গুহার ভেতর জোর বাতাস বয়ে গেল। ডানাগুলো সে যেভাবে চাইছিল সেভাবেই নড়ছিল, যেন এগুলো তার শরীরেরই স্বাভাবিক অংশ। ফ্যাং ইউয়েন তৃপ্তির সাথে মাথা নাড়ল। সাধারণ জিইউ মাস্টাররা এমন ডানা পেলে উড়তে শেখার জন্য 2-3 বছর সময় লাগাত, আর লড়াইয়ে ব্যবহারের জন্য অন্তত 5 বছর সাধনা লাগত। কিন্তু ফ্যাং ইউয়েনের এমন কোনো সমস্যা ছিল না। আগের জীবনের 500 বছরের অভিজ্ঞতায় আকাশে ওড়ার কৌশল তার খুব ভালোভাবেই জানা ছিল। লড়াইয়ের মাঝে হঠাৎ এই ডানা ব্যবহার করলে শত্রুরা চরম ধোঁকা খাবে। নতুন এই স্তর আর বোন উইংস জিইউ এখন ফ্যাং ইউয়েনের সবচেয়ে বড় তুরুপের তাস হয়ে উঠল। ফ্যাং ইউয়েন ডানা দুটো গুটিয়ে নিল। তার চোখে খেলে গেল এক হিমশীতল চাউনি। সে মনে মনে বলল, এবার বাইনিং বিংয়ের বিষয়টা শেষ করার সময় হয়েছে। 7 জনের একটা দল বনের ভেতর দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। বনের পাথর আর গাছের শিকড় ডিঙিয়ে ছুটতে ছুটতে টি বা শিউ মনে মনে ভাবল, আমরা এতগুলো দিন বিশ্রাম ছাড়া টানা ছুটেছি, স্যানচা মাউন্টেন এখন একদম কাছেই। সে ছিল লম্বা আর বলিষ্ঠ দেহের অধিকারী। তার চৌকো মুখে ছিল এক ধরনের শান্ত নির্ভরতার ছাপ। তার চাষাবাদ ছিল র্যাঙ্ক 4 আপার স্টেজ, আর তার খ্যাতি পুরো সাদার্ন বর্ডার জুড়ে ছড়িয়ে পড়েছিল। ছোটবেলায় ক্ল্যান তাকে তাড়িয়ে দিয়েছিল। দূরে ঠেলে দেওয়ায় সে বাইরে বাইরে ঘুরতে বাধ্য হয়েছিল। পরে সে একজন ধার্মিক জিইউ মাস্টারের উত্তরাধিকার খুঁজে পেল আর নিজের পথ বদলে স্ট্রেংথ পাথ বেছে নিল, যা তার নাম পুরো দুনিয়ায় ছড়িয়ে দিল। এখন সে রাইটাস পাথের একজন বিখ্যাত চরিত্র। র্যাঙ্ক 5 জিইউ আর্থ ওভারলর্ড থাকার কারণে তাকে বলা হতো বর্তমান যুগের অধিপতি, যার লড়াইয়ের ক্ষমতা সাধারণ র্যাঙ্ক 4 পিক স্টেজকেও ছাড়িয়ে যেত। টি বা শিউ ভাবল, এই মুহূর্তে স্যানচা মাউন্টেনে 5 জন র্যাঙ্ক 4 পিক স্টেজ জিইউ মাস্টার আছে। লং চিং তিয়ান, ই চং, কং রিতিয়ান, উ শেনতং আর ই হুয়ো। এদের মধ্যে ই হুয়ার লড়াইয়ের দক্ষতা মারাত্মক, আর সেই হবে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী। এর সাথে আরও অনেক বাঘা বাঘা চরিত্র এই লড়াইয়ে যোগ দেবে। শুধু বুঝতে পারছি না টাই রুও নান আসলে কি পরিকল্পনা করেছে। এসব ভেবে টি বা শিউ পাশে ছুটতে থাকা টাই রুও নানের দিকে না তাকিয়ে পারল না। নিজের লড়াইয়ের ক্ষমতা অসাধারণ হওয়া সত্ত্বেও এই দলের প্রধান সে ছিল না, বরং নেতা ছিল এই তরুণ বয়সের টাই রুও নান। ক্ল্যানে ফিরে আসার পর টাই রুও নান কঠোর পরিশ্রম করে চাষাবাদ করল আর নিজের চরম প্রতিভা দেখিয়ে দিল। এখন সে টাই ক্ল্যানের 8 জন ইয়ং মাস্টারের একজন। সে ছিল খুঁটিনাটি বিষয়ে ভীষণ সতর্ক, তাই সবাই তাকে ছোট ডিভাইন ইনভেস্টিগেটর নামে ডাকতে শুরু করল। টাই ক্ল্যানে সাম্প্রতিক বছরগুলোতে উঠে আসা সবচেয়ে উজ্জ্বল প্রতিভাবান মুখ ছিল সে, যার দিকে সবাই নজর রাখছিল। এবার যখন 4 জন প্রবীণ সাহায্য চেয়ে পাঠাল, তখন ক্ল্যান নিয়ম ভেঙে টাই রুও নানকে এই দলের নেতা বানিয়ে দিল।
এমনকি টি বা শিউয়ের মতো বিখ্যাত প্রবীণকেও তার আদেশ মেনে চলতে হচ্ছিল। এতেই বোঝা যাচ্ছিল টাই ক্ল্যানের বড়রা তার কাছ থেকে কতটা বড় কিছু আশা করছে। টি বা শিউ কেবল এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। ক্ল্যানের এই সিদ্ধান্তে তার কোনো আপত্তি ছিল না, সে একটুও হিংসা বোধ করল না। সে ছিল ক্ল্যানের প্রতি ভীষণ অনুগত। ক্ল্যানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সানন্দে সহকারী হতে প্রস্তুত ছিল। আসলে যখন সে অসহায় অবস্থায় ছিল তখন ডিভাইন ইনভেস্টিগেটর টাই শুয়েলেং তাকে সাহায্য করেছিল। টি বা শিউ সবসময় তার প্রতি কৃতজ্ঞ ছিল, আর গত কয়েকদিনের মেলামেশায় সে টাই রুও নানের মেধা ভালোভাবেই টের পেল। টি বা শিউ মনে মনে তৃপ্তি নিয়ে ভাবল, ডিভাইন ইনভেস্টিগেটরের মেয়ে তো এমনই হবে। বড় ভাই শুয়েলেং, তুমি একজন যোগ্য উত্তরসূরি রেখে গেছ, ওপারে গিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। সে টাই রুও নানকে নিয়ে দারুণ সন্তুষ্ট ছিল। কেবল তার চাষাবাদের প্রতিভাই নয়, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে সে আরও বেশি সম্মান করত। বেশ কিছু অসাধারণ তরুণ জিইউ মাস্টার টাই রুও নানের পাশে এসে দাঁড়িয়েছিল। অন্য কিছু না দেখে শুধু এই দলের সদস্যদের দেখলেই তা বোঝা যেত। টাইমও ছিল র্যাঙ্ক ৩ পিক স্টেজ জিইউ মাস্টার, দেখতে ভদ্র আর প্রতিভায় ভরপুর। বহু জায়গা থেকে ডাক পেলেও সে টাই রুও নানের দলে যোগ দেওয়া বেছে নিল। টি আও কাই ছিল র্যাঙ্ক ৩ আপার স্টেজ, দেখতে সবসময় একটু ঝিমনো আর উদাসীন লাগলেও অনুসন্ধানের কাজে তার দক্ষতা ছিল মারাত্মক। সেখানে আরও ছিল টাই দাওকু, দুর্দান্ত লড়াইয়ের দক্ষতাসম্পন্ন এক আক্রমণাত্মক জিইউ মাস্টার। সে আগে অন্য এক ইয়ং মাস্টারের হয়ে কাজ করত, কিন্তু পরে টাই রুও নান তাকে নিজের দলে টেনে নিল। টি শিয়ান হুয়া ছিল ক্ল্যানের অন্যতম সুন্দরী এক তরুণী। এমনকি ক্ল্যানের বয়োবৃদ্ধরাও তার আত্মরক্ষার দক্ষতার প্রশংসা করত। এইসব প্রতিভারা টাই রুও নানের নিচে জড়ো হয়েছিল, আর তারাই গড়ে তুলছিল তার নিজস্ব বাহিনী। টি বা শিউ যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল সেই দিনটা যখন এই দলটি আরও বড় হবে আর টাই রুও নানকে ক্ল্যান লিডারের আসনে বসতে সাহায্য করবে। টাই ক্ল্যানের ৮ ইয়ং মাস্টারের প্রত্যেকেরই ক্ল্যান লিডার হওয়ার সুযোগ ছিল। দ্রুত দৌড়ানোর সময় বনের আলোছায়া তাদের চোখের সামনে কাঁপছিল। গাছের সবুজ আভা এসে পড়ছিল টাই রুও নানের মুখে। তার লম্বা পা দুটো বনের ভেতর দিয়ে চটপটে ভঙ্গিতে ছুটে চলছিল। গত কয়েক বছরের অভিজ্ঞতায় টাই রুও নান অনেকটাই পরিণত হয়ে উঠেছিল। তার ভ্রু ছিল তরবারির মতো ধারালো, আর চোখের দৃষ্টি ছিল তারার মতো উজ্জ্বল। পাশ থেকে তাকালে যে কেউ তার ভেতরের শক্তি অনুভব করতে পারত। তার ঘন চোখের পাতা ঢেকে রেখেছিল ভেতরের এক অটল সংকল্প। স্যানচা মাউন্টেন, সে মনে মনে নামটি আওড়াল। স্যানচা মাউন্টেন সম্পর্কে সে আগেই খবর পেয়েছিল। সে জানত জায়গাটা এখন এক বিশৃঙ্খল নরকে পরিণত হয়েছে, এক রক্তক্ষয়ী ঘূর্ণি যা ধার্মিক আর ডেমনিক উভয় পথের অজস্র মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথমে টাই রুও নানের এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একটা গোপন খবর পেয়ে সে বুঝতে পারল অতীতে কিং মাও মাউন্টেনের ঘটনার পেছনে কিছু অজানা রহস্য লুকিয়ে আছে। তার বাবা টাই শুয়েলেং কিং মাও মাউন্টেনে প্রাণ হারিয়েছিল। এক মহান বীরের পতন ঘটেছিল সেখানে। বাবার স্মৃতি বিজড়িত কোনো ঘটনা সামনে এলে তাকে তো খতিয়ে দেখতেই হবে। তাই সে নিজে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ছুটতে ছুটতে স্যানচা মাউন্টেনের দিকে রওনা দিল। বাই নিংবিন গু ইউয়ে ফ্যাং ঝিং, কিং মাও মাউন্টেন এর আসল সত্যিটা আমি বের করেই ছাড়ব। সে মনে মনে প্রতিজ্ঞা করল। দলটি সামনের দিকে এগিয়ে চলল। ৭ জনের এই দলটা এক নিখুঁত যুদ্ধবিন্যাস বজায় রেখে ছুটছিল। সবার সামনে ছিল অনুসন্ধানী জিইউ মাস্টার টি আওকাই, আর মাঝখানে ছিল টাই রুও নান ও টি বা শিউ। পেছনে ছিল হিলিং গু মাস্টার, আর তার পাশে সুরক্ষার জন্য ছিল টি শিয়ান হুয়া। পথের অবস্থা যেমনই হোক না কেন, তাদের দলের বিন্যাসে কোনো বিশৃঙ্খলা দেখা দিল না। হঠাৎ যা ঘটুক, দলটি নিমেষেই প্রস্তুত হয়ে পাল্টা ব্যবস্থা নিতে পারত। কে ওখানে? হঠাৎ সামনে থাকা টি আও কাই থমকে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল আর সবাইকে সতর্ক করে দিল। কিছু একটা ঘটেছে। পুরো দলটি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে পড়ল আর যুদ্ধবিন্যাস বদলে নিল। বিন্যাসটা এমন ছিল যে তারা সহজেই আক্রমণ চালাতে পারত, আবার দরকার পড়লে নিরাপদে পিছিয়েও যেতে পারত। একটা বড় পাথরের ওপর 2 হাত বুকের কাছে গুঁজে এক তরুণ দাঁড়িয়েছিল। সে নিচে থাকা এই দলটির দিকে তাকিয়ে দেখল। সে ছিল লম্বা, চওড়া পিঠ আর সরু কোমরের এক মজবুত শরীরের অধিকারী। সে গায়ে আঁটসাঁট কালো পোশাক পরেছিল। একা দাঁড়িয়ে থাকলেও মনে হচ্ছিল যেন আস্ত একটা পাহাড় সেখানে দাঁড়িয়ে আছে। বিশেষ করে তার চোখের মণি দুটো ছিল অতল খাদের মতো কালো আর রহস্যময়। গু ইউয়ে ফ্যাং ঝিং। তাকে দেখে টাই রুও নানের চোখের মণি ছোট হয়ে গেল। সে চমকে উঠে নামটা উচ্চারণ করল। এই ব্যক্তিটি সত্যিই ছিল ফ্যাং ইউয়েন। টাই রুও নান। আবার দেখা হল। ফ্যাং ইউয়েনের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, আর তার চেহারায় এক হিংস্র ভাব ফুটে বের হল। লিটল বেস্ট কিং। টি বা শিউয়ের চোখ সরু হয়ে গেল, আর সেখান থেকে এক কঠিন দৃষ্টি ঠিকরে বের হল। দলের বাকি 5 জন চরম বিপদের মুখোমুখি হওয়ার মতো টানটান হয়ে গেল। তাদের কাছে সব খবর ছিল। তারা জানত সামনের এই মানুষটি
ডেমনিক পাথের এক উদীয়মান দানব, যার লড়াইয়ের ক্ষমতা মারাত্মক আর মেজাজ চরম বেপরোয়া। টাই রুও নানের মুখে এক জটিল অভিব্যক্তি ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গু ইউয়ে ফ্যাংঝেং, অনেকদিন পর দেখা, কেমন আছো? গু ইউয়ে ফ্যাংঝেং, তুমি কি আপোষ করতে এসেছ? আসলে বিষয়টাকে খুব বড় করে দেখার কিছু নেই। আমি জানি থ্রি কিংস ইনহেরিটেন্সের লড়াই কতটা নির্মম, এখানে বাঁচার জন্য লড়াই করতে হয়। বাই নিংবিং উপায় না পেয়ে আমাদের টাই ক্ল্যানের এক জিইউ মাস্টারকে মেরে ফেলেছে। তোমাদের দুজনের সাথেই আমার পুরনো পরিচয় ছিল, তাই বলি কি, আমাদের টাই ক্ল্যানে অতিথি হয়ে চলো, পুরো ব্যাপারটা বুঝিয়ে বলো, আর ক্ল্যানের কিছু কাজ করে দিয়ে এই অপরাধের প্রায়শ্চিত্ত করো। আমি নিজে ক্ল্যানের কাছে তোমাদের জন্য ক্ষমার সুপারিশ করব। টাই ক্ল্যান আর এই বিষয় নিয়ে ঝামেলা করবে না। কথা বলার সময় টি আওকাই চুপি চুপি তার জিইউ সক্রিয় করে চারপাশ স্ক্যান করে নিল। ফ্যাং ইউয়েন একা এখানে এসেছে, বিষয়টা বেশ অদ্ভুত ছিল। হয়তো আশেপাশে কেউ লুকিয়ে ওতো পেতে আছে। টাই রুও নানের কথা শুনে ফ্যাং ইউয়েন উপহাসের সুরে এক চোট হেসে নিল, বলল, অপরাধ? সে কেবল একটা মানুষকে মেরেছে, এতে অপরাধের কি আছে? একমাত্র তফাৎ হল ওই মানুষটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি শক্ত ছিল, এই যা। টাই রুও নান, ভাবিনি তুমি এখনও এত বোকা থাকবে। আমাকে টাই ক্ল্যানে ডেকে নিয়ে গিয়ে সেখানে বন্দি করতে চাইছ? যখন আমি টাই ক্ল্যানের ডেরায় ঢুকব, তখন তো আমি অগভীর জলে পড়া ড্রাগন কিংবা খোলা প্রান্তরে বন্দিবাঘের মতো অসহায় হয়ে যাব। তখন কি পুরোপুরি তোমাদের দয়ার উপর বেঁচে থাকতে হবে না? টাই রুও নান কপাল কুঁচকে শক্ত গলায় বলল, গু ইউয়ে ফ্যাং ঝেং, এই কয়েক বছরে তুমি ভীষণ বদলে গেছ। একটা মানুষকে মেরে ফেলার পর তোমার মনে কোনো অনুশোচনা হচ্ছে না? যাই হোক, আমি কিন্তু মিথ্যা বলছি না। আমি নিজের সম্মানের শপথ নিয়ে বলছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না, আর নিশ্চিত করব যেন তুমি সঠিক বিচার পাও। ফ্যাং ইউয়েন নাক সিটকাল, বলল, তোমাদের টাই ক্ল্যান কি আদৌ নিরাপদ? এই মুহূর্তে গ্রেট থিফ লু জুয়ানফিং তোমাদের টাই ক্ল্যানে তোলপাড় ফেলে দিয়েছে, এমনকি ডিমন সাপ্রেশন টাওয়ারে পর্যন্ত ঢুকে পড়েছে। তোমাদের টাই ক্ল্যান নিজেই নিজের সামাল দিতে পারছে না, তোমরা আবার আমার সুরক্ষার নিশ্চয়তা দেবে? কি হাস্যকর, সত্যি খুব হাসালে। কি? লু জুয়ানফেংয়ের খবর তো ক্ল্যান অত্যন্ত গোপনে রেখেছিল। সে তো বাইরের একজন মানুষ, আর এত দূরে স্যানচা মাউন্টেনে পড়ে আছে। সে এত নিখুঁতভাবে এই খবর কিভাবে জানল? টাই ক্ল্যানের 7 জনের মুখই ফ্যাকাসে হয়ে গেল। লু জুয়ানফেং ছিল একজন র্যাঙ্ক 5 বিশেষজ্ঞ জিইউ মাস্টার। তার ডিমন সাপ্রেশন টাওয়ারে অনুপ্রবেশ করার খবর টাই ক্ল্যানের ওপর মহলে তোলপাড় ফেলে দিয়েছিল। টাই ক্ল্যান নিজেকে সবসময় রাইটাস পাথের পবিত্র স্থান মনে করত, আর তাদের ডিমন সাপ্রেশন টাওয়ার ছিল ডিমনিক পাথের জন্য এক বিখ্যাত নরকতুল্য বন্দিশালা। কিন্তু লু জুয়ানফেং সেখানে নিজের ইচ্ছামতো ঢুকল আর বেরিয়ে গেল। ক্ল্যানের জন্য এই চরম অপমানের খবরটা খুব কড়া গোপনীয়তায় লুকিয়ে রাখা হয়েছিল। এমনকি উ ক্ল্যান বা শাং ক্ল্যানের মতো বড় শক্তিগুলো এই বিষয়ে কিচ্ছুটি জানতে পারেনি। অথচ এই লিটল বিস্ট কিং পুরো বিষয়টা জানত। ক্ল্যানের সম্মানের কথা ভেবে টি বা শিউ আর চুপ থাকতে পারল না। সে কড়া গলায় বলল, তোমরা কি সত্যিই ওর এই আজেবাজে কথায় কান দিচ্ছ? লিডার, আশেপাশে কেউ নেই, ও একাই এসেছে। এই সময় টি আওকাই নিচু স্বরে জানাল। টাই রুও নানের মাথায় যেন নিমেষে বিদ্যুৎ খেলে গেল। সে ফ্যাং ইউয়েনের দিকে চোখ রেখে বলল, গু ইউয়ে ফ্যাং ঝেং, আমি তোমার চালাকি ধরে ফেলেছি। তুমি এই গোপন তথ্য দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করে বাই নিংবিংয়ের জীবন বাঁচাতে এসেছ, তাই তো? আমরা রাজি হতে পারি, কিন্তু আগে তোমাকে বলতে হবে তুমি কিভাবে এই গোপন খবর জানলে। না হলে কিন্তু আমরা তাকে কিছুতেই ছাড়ব না। ফ্যাং ইউয়েন মাথা পেছনে হেলিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল, বলল, টাই রুও নান, তুমি সত্যিই বড্ড সরল। আমি ওসব কথা এমনি মুখ ফসকে বলে ফেলেছিলাম। এখনও বুঝতে পারছ না আমি কেন এখানে এসেছি? তুমি কি শোনোনি, শত্রুকে চারপাশ থেকে ঘিরে ফেলে একবারে গুঁড়িয়ে দেওয়ার একটা যুদ্ধের কৌশল আছে? কি তুমি একা আমাদের বিরুদ্ধে লড়তে চাও? টাই রুও নানের চোখ ছানাবড়া হয়ে গেল। তার মুখে ফুটে উঠল চরম অবিশ্বাস। বাকিরাও ফ্যাং ইউয়েনের দিকে এমনভাবে তাকাল যেন তারা আস্ত একটা পাগলের সামনে দাঁড়িয়ে আছে। তাদের দলে ছিল র্যাঙ্ক 4 আপার স্টেজ প্রবীণ টি বা শিউ, র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজটাই রুও নান, আর 5 জন র্যাঙ্ক 3 জিইউ মাস্টার, যাদের প্রত্যেকেই ছিল দক্ষ যোদ্ধা। এমন শক্তিশালী 7 জনের দলের সাথে সে একা লড়াই করতে চায়? এই লিটল বিস্ট কিং কি পাগল হয়ে গেছে? ওর মাথায় কি কোনো ছিট আছে? এক মুহূর্তের জন্য দলের সবার মনে একই চিন্তা এলো। তাদের চোখের দৃষ্টি আর মুখের ভাব দেখে ফ্যাং ইউয়েন বুঝে নিল তারা কি ভাবছে। সে কোনো তর্কে গেল না। মুখে এক হিমশীতল হাসি ঝুলিয়ে সে শিকারী বাজপাখির মতো ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল। ও সত্যি সত্যি আক্রমণ করল, মরণ ডেকে আনছে। 7 জন মানুষ একযোগে চমকে উঠে রেগে আগুন হয়ে গেল। না, এই উপস্থিতি ও র্যাঙ্ক 4 মিডল স্টেজে পৌঁছাল কিভাবে? পরমুহূর্তে ফ্যাং ইউয়েনের শরীরের তীব্র আভা টের পেয়ে সবার বুক কেঁপে উঠল। বাস্তবতা কোনো যুক্তির ধার ধারে না।
র্যাঙ্ক 4 মিডল স্টেজ ও ইনিশিয়াল স্টেজে নেই। টাই রুও নান চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফ্যাং ইউয়েন এতক্ষণ ব্রেথ কনসিলমেন্ট জিইউ ব্যবহার করে নিজের অরা যতটা সম্ভব চেপে রেখেছিল, কিন্তু সে নড়াচড়া করতেই তার আসল রূপ ফেটে বেরিয়ে এল। টাই রুও নানের দলের ধারণা ছিল ফ্যাং ইউয়েন র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজে আছে, তাই মুহূর্তের মধ্যে 7 জনের দলটি ভীষণ চমকে গেল। তারা ভাবতে লাগল, র্যাঙ্ক 4 মিডল স্টেজ, এই ছোট পশু রাজা এত অল্প বয়সেই টাই রুও নানকে ছাড়িয়ে গেল। একজন বলল, র্যাঙ্ক 4 মিডল স্টেজ হয়েছে বলেই কি এত অহংকার? ও একা একা আমাদের সামনে আসার সাহস করল কিভাবে? ও তো সোজা নিজের বিপদ নিজেই ডেকে আনল। বাতাসে একটা ভারী আওয়াজ হল। টি বা শিউ সবচেয়ে দ্রুত নিজেকে সামলে নিয়ে মাঝাকাশে ফ্যাং ইউয়েনের ঘুষি রুখে দিল। টি বা শিউ মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে রইল, আর ফ্যাং ইউয়েন ছিটকে দূরে গিয়ে পড়ল। টি বা শিউ শান্ত গলায় ফ্যাং ইউয়েনের মনোবল ভাঙার জন্য বলল, গু ইউয়ে ফ্যাং ঝিং, তুমি একা একাই আমাদের সাথে লড়তে এলে? আমি জানি তুমি তোমার সঙ্গী বাইনিং বিংকে বাঁচাতে চাও, কিন্তু ভেবে দেখো, কাউকে বাঁচানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে নেই, এখনও পিছিয়ে যাওয়ার সময় আছে। লড়াই চালিয়ে গেলে তুমি সত্যি সত্যিই টাই ক্ল্যান লিডারের মুখোমুখি দাঁড়াবে, আর তোমার সঙ্গীর জীবনও ঝুঁকিতে পড়বে। ফ্যাং ইউয়েন ঠান্ডা চোখে হেসে উঠল। তার চোখে খুনের স্পষ্ট ইচ্ছা ফুটে উঠল। সে বলল, তাতে কি হয়েছে? যদি আমি বাইনিং বিংকে বাঁচাতে না পারি, তবে সেটা ওর কপাল। অন্তত আমি তো নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। তার এমন চরম নিষ্ঠুর আর উদাসীন কথা শুনে 7 জনের গায়ে কাঁটা দিয়ে উঠল। ফ্যাং ইউয়েন এরপর টি আও কায়ের দিকে ফিরল। সে বলল, ওহে, আর নজরদারি করার দরকার নেই, এখানে আমি একাই এসেছি। সত্যি বলতে, তোমরা খুব সুন্দর একটা নির্জন রাস্তা বেছে নিয়েছ। তোমাদের সবাইকে মেরে ফেলার জন্য জায়গাটা একদম ঠিকঠাক। টি বা শিউয়ের মুখ কালো হয়ে গেল। সে গর্জে উঠে বলল, গু ইউয়ে ফ্যাং ঝেং, তুমি নিজের মরণ নিজেই ডেকে আনছ। ফ্যাং ইউয়েন কোনো তোয়াক্কা না করে পাগলের মতো হাসতে শুরু করল। সবাই ভাবল, ছেলেটা কি পাগল হয়ে গিয়েছে? ডেমনিক পাথের মানুষগুলো কি সত্যিই এমন উন্মাদ হয়? এক উন্মাদ যে নিজের জীবনের পরোয়া করে না, সে যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই 7 জন থাকা সত্ত্বেও টাই ক্ল্যান লিডারের দলের ভেতরে ভয় ঢুকে গেল। হঠাৎ করেই ফ্যাং ইউয়েন হাসা থামিয়ে দিল। জঙ্গল থেকে বের হওয়া বাঘের মতো সে বিকট শব্দে সামনে ধেয়ে গেল। টাই রুও নান কঠিন মুখে চিৎকার করে বলল, যুদ্ধ শুরু করো। টি বা শিউ সাথে সাথে টাই রুও নানের পাশে চলে এল। টাই দাও কু আর টি শিয়ান হুয়া একসাথে সামনে এগিয়ে গেল, আর টি আও কাই একপাশে দৌড়ে অবস্থান নিল। তারা ফাঁদ খোলার মতো নিজেদের আক্রমণ সাজিয়ে ফেলল। ফ্যাং ইউয়েন চার্জিং ক্র্যাশ জিইউ ব্যবহার করে ষাঁড়ের মতো প্রচণ্ড গতিতে এগিয়ে গেল। তার পায়ের নিচে পাথরগুলো গুঁড়ো হয়ে যাচ্ছিল। টি শিয়ান হুয়া চিৎকার করে বলল, ছোট পশু রাজা, তোমার এত সাহস! সে তার ডান হাতের 5টা আঙুল মেলে ধরল। হাতের তালু থেকে কালো আর সোনালি রঙের এক বিশাল পদ্মফুল ফুটে উঠল। ফুলটির পাপড়িগুলো ছাতার মতো বাঁকানো ছিল এবং কাণ্ডটি বেশ মোটা হয়ে হাতলের আকার নিল। টি শিয়ান হুয়া আমব্রেলা লোটেস জিইউটি বাঁ হাত দিয়ে ধরে ফ্যাং ইউয়েনের দিকে তেড়ে গেল। এই বিশাল ছাতাটি তাকে একটা শক্ত ঢালের মতো পুরোপুরি আড়াল করে রাখল। ফ্যাং ইউয়েন মুখ বাঁকিয়ে হাসল, আর তার মাথার ওপর হোয়াইট এলিফ্যান্ট ফ্যান্টম ফুটে উঠল। প্রচণ্ড এক শব্দে ধাক্কা খেয়ে টি শিয়ান হুয়া শুকনো পাতার মতো 10 ফুট দূরে ছিটকে গেল। তীব্র যন্ত্রণা সহ্য করে সে বাতাসে শরীর ঘুরিয়ে মাটিতে ঠিকঠাক দাঁড়িয়ে পড়ল। কিন্তু ফ্যাং ইউয়েন তার দিকে আর ফিরেও তাকাল না। সে সোজা টাই রুও নান এর দিকে ছুটল। সবাই বুঝে গেল যে ফ্যাং ইউয়েনের আসল নিশানা টাই রুও নান। টাই রুও নান মাটিতে 2 হাঁটু গেড়ে বসে শুরু থেকেই একটি পুতুল তৈরি করছিল। তার পায়ের কাছের ঘাসগুলো মুহূর্তের মধ্যে একজন মানুষের সমান উঁচু হয়ে গেল। গ্রাস পাপেট জিইউ এর সাহায্যে সবুজ আলোর মাঝে অনেকগুলো ঘাস একসাথে জড়িয়ে তৈরি হল র্যাটান শেল গ্রাস সোলজার। হাতে বাঁশের তলোয়ার আর ঢাল নিয়ে 18টি ঘাসের পুতুল টাই রুও নান এর চারপাশে দাঁড়িয়ে গেল। ফ্যাং ইউয়েন টাই রুও নানকে শেষ করে দেওয়ার জন্য নজর স্থির করল। সে জানত বাই নিং বিংয়ের মতোই এই মেয়েটিও প্রতিভাবান এবং ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। কুইং মাও মাউন্টেনের ঘটনার তদন্ত এই মেয়েটি করেছিল, তাই তাকে মেরে ফেলাই ছিল সবচেয়ে নিরাপদ। টাই রুও নান একচুলও নড়ল না। সে নিজের দলের ওপর ভরসা রেখে সৈন্য বানিয়ে গেল। টি আও কাই হাত নেড়ে গোল্ডেন নিডল মস্কিটোসের এক বিশাল ঝাঁক ফ্যাং ইউয়েনের দিকে ছুঁড়ে দিল। একই সাথে টাই দাও কু, হ্যান্ড ব্লেড জিইউ আর সুইফট শ্যাডো জিইউ ব্যবহার করে ফ্যাং ইউয়েনের বুক চিরে দিল। ফ্যাং ইউয়েন এসব আক্রমণ একটুও না এড়িয়ে হাসতে হাসতে এগিয়ে গেল। তার সারা শরীর রক্তে ভেসে যেতে লাগল। সবাই ভাবল সে ঘায়েল হয়েছে, কিন্তু ফ্যাং ইউয়েনের কাছে ছিল বিটার স্ট্রেংথ জিইউ। আঘাত যত বাড়ছিল, তার শরীরের শক্তিও তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। ফ্যাং ইউয়েনের মাথার ওপর একে একে গ্রিন বুল ফ্যান্টম, হর্স ফ্যান্টম আর স্টোন টার্টল ফ্যান্টম জেগে উঠল।
সে এক অপ্রতিরোধ্য শক্তি নিয়ে সামনে এগোল। টি শিয়ান হুয়া আর টাই দাউকুকে সে অনায়াসেই উড়িয়ে দিল। ফ্যাং ইউয়েন যখন প্রায় টাই রুও নানের কাছে পৌঁছে গেল, তখন টি বা শিউ সামনে এসে দাঁড়াল। সে টাইরেন্ট স্ট্রেংথ জিইউ ব্যবহার করে ফ্যাং ইউয়েনের সাথে সজোরে ধাক্কা খেল। প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হল এবং দুজনেই 7-8 পা পিছিয়ে গেল। ফ্যাং ইউয়েনের চোখে আনন্দের চমক দেখা গেল। সে আবার আক্রমণ করল। টি বা শিউ তাকে শক্ত হাতে রুখে দিল। দলের বাকিরা ভাবল ফ্যাং ইউয়েন এবার ফাঁদে আটকে গিয়েছে, তাই তারা সবাই চারপাশ থেকে একসাথে আক্রমণ শুরু করল। ফ্যাং ইউয়েন গোল্ডেন শিল্ড জিইউ দিয়ে নিজেকে বাঁচাল এবং সেলফ রিলায়েন্স জিইউ দিয়ে নিজের ক্ষত সারাতে লাগল। ফ্যাং ইউয়েন যত লড়ছিল তত শক্তিশালী হচ্ছিল, কিন্তু টি বা শিউ ও সমানতালে শক্তি পাচ্ছিল। টি বা শিউয়ের কাছে ছিল র্যাঙ্ক 5 আর্থ ওভারলর্ড জিইউ, যা মাটি থেকে অবিরাম শক্তি টেনে নিচ্ছিল। দুজনের লড়াইয়ে আশপাশের পাথর ভেঙে ধুলো উড়তে লাগল। হঠাৎ এক তীব্র গর্জনে ফ্যাং ইউয়েনের মাথার ওপর থান্ডারবোর ফ্যান্টম দেখা দিল, যার চারপাশ বিদ্যুতে চমকাচ্ছিল। এক আঘাতেই টি শিয়ান হুয়া ছিটকে গিয়ে আমব্রেলা লোটাস জিইউ ভেঙে রক্তবমি করতে লাগল। টি মু দৌড়ে এসে টি শিয়ান হুয়াকে ধরে সুস্থ করার চেষ্টা করল। ততক্ষণে টাই রুও নান এর পাশে প্রায় 1000 র্যাটান শেল গ্রাস সোলজার তৈরি হয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েন বুঝল যে এনস্লেভমেন্ট পাথের গু মাস্টারদের বেশি সময় দিলে লড়াই জেতা অসম্ভব হয়ে পড়ে, কিন্তু টি বা শিউ তাকে এক মুহূর্তের জন্য পথ ছাড়ছিল না। টি বা শিউ মনে মনে ফ্যাং ইউয়েনের মেধা আর সাহসের প্রশংসা না করে পারল না, কিন্তু একই সাথে সে আঁতকে উঠল। এই দানবীয় প্রতিভার অধিকারী ছেলেটাকে এখনই থামানো না গেলে ভবিষ্যতে সে এক মহাবিপদ ডেকে আনবে।